এক রহস্যময় ভালোবাসা। চাঁদনী ইসলাম। পর্ব 51 থেকে 55। বাইরে বেশ কিছুটা অন্ধকার পড়েছে, প্রায় সন্ধ্যা 7টার ঘড়ির কাঁটায়। আদিল রাজনীতির একটি বিশেষ কাজে ঢাকা গিয়েছে। সাথে আশেপাশের কিছু চেয়ারম্যান মেম্বার তো আছেই, সেই সাথে বড় বড় রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠন লোকেরাও আছে বেশ। অতিরিক্ত ব্যস্ততায় আশরাফ শিকদারের পাঠানো লোকেশন বা মেসেজ কোনোটাই চোখে পড়েনি আদিলের। নতুন এমপি সেই সুবাদে কাজের প্রেশার বেশ কিছুটা হাই। আজকাল দেশের কার্যকর সামলে তারপর ভাবতে হয় বাইরের কার্যালয় নিয়ে। তাছাড়া এক্সট্রা প্রিন্ট দেওয়ার জন্য তো শিকদার কোম্পানি আছে। জীবন মানেই পেরা। দ্যাতো একদম বোরিং এই লাইফটা। আদিল চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে শুয়ে আছে। তার যে বড্ড মাথা ব্যথা করছে। আদিল গায়ে এলিয়ে দিতেই কিছুটা ঘুম এসে উদয় হলো চোখে। মিনিট 5 পর অল্প ঘুমের রেশ ভেসে আসতেই আদিল মুচকি হেসে উঠল। ইরার সাথে সেই প্রথম দিনের দেখা হওয়ার স্মৃতি স্পষ্ট পুরাটাই ভেসে আসছে। ঠিক যতটা ঘৃণা নিয়ে তাকে বিয়ে করেছিল বিয়ের আগে, এখনো ওই নারীর চোখে ঠিক ততটাই ঘৃণা দেখতে পাওয়া যায়। ভাবতেই আদিল দীর্ঘশ্বাস ফেলে গতকালের কথা দুধ মনে পড়ে। কালকে রাতে প্রচণ্ড রাগের ক্রোধে বউয়ের সাথে এমন বাজে আচরণ করাটা মোটেও ঠিক হয়নি। ইরা এমনিতেই বেশ ছোট। তোমাকে ঠিক কতটা ভালোবাসি তুমি তা শত জন্মেও বুঝবে না। শিকদার মহলের প্রতিটি লোক দাঁড়িয়ে, তারা রিমঝিমদের বাসা থেকে বাড়িতে আসার পর কেউ কারোর রুমে আয়নি, বরং দাঁড়িয়ে আছে কলিকে দেখছে। বিয়ের কথা শোনার পর থেকে সেই যে কেঁদেই চলেছে মেয়েটি। আগে কান্নার প্রবণতা ছিল বেশ কম, আর এখন সেই কান্নার শব্দ প্রতিটি কোনায় কোনায় গিয়ে আছড়ে পড়ছে। আশরাফ শিকদার সহ বাড়ির প্রতিটি লোক তাকে বোঝাতে ব্যর্থ। সে এই মুহূর্তে বিয়ে করবে না, কিন্তু আদিস শিকদার সে তো নাছোড় বান্দা মেয়ের বিয়ে দিবেন। কলি কান্না করতে করতে বলল, আমি এখনই বিয়ে করব না, আমি পড়াশোনা করব। প্লিজ বড় আব্বু আম্মু, আমার আব্বুকে একটু বোঝাও। তোমরা বললে আব্বু ঠিক শুনবে। কলি কাঁদছে তো কাঁদছে, সেই সাথে মাইমুনা শিকদার তো অনবরত কেঁদেই চলেছে। তার স্বামীকে এই মুহূর্তে কি বলা ঠিক হবে তিনি জানেন না। ওনার স্বামী এক কথার মানুষ। এই মুহূর্তে কলির বিয়ে না করার ঘুর আপইটাকেও তিনি অন্য কিছু ভেবে বসবেন। তখন এই মেয়ের কোনো উপায় থাকবে না। আদিস শিকদার শক্ত হয়ে বসে আছেন সোফায়। এই মুহূর্তে তিনি রাগে ফুলে উঠছেন। আশরাফ শিকদার কলিকে মানানোর জন্য বেশ স্বাভাবিকভাবে বললেন, এখনই তো বিয়ে হচ্ছে না আম্মু, শুধু এঙ্গেজমেন্ট করে রাখা হবে। কলি আশরাফ শিকদারের কথাই আবারও শক্ত করে কেঁদে উঠল। এদেরকে বুঝাবে বিয়েটা আমি করতে চাই না। আমি যে ওই মানুষটাকে বড্ড ভালোবাসি। আমি কখনো কারো প্রেমে পড়েনি, প্রেমে পড়ার অনুভূতির সত্যি আমার জানা ছিল না। আমি শিকদার বাড়ির মেয়ে বলে ভয় কেউ ফ্রেন্ডশিপ করতে চাইতো না, আর রিলেশন সেটা তো হাস্যকর। আমি ঠিক জানি না কিভাবে আপনার প্রেমে পড়লাম, আপনাকে ভালোবাসলাম। কেন দাঁড়িয়ে আছেন দরজার এক পাশে চুপ করে? বলেন না আমাকে ভালোবাসেন, প্লিজ আমাকে নিয়ে চলুন আপনার সাথে। আমি আপনার বউ হতে চাই, আপনার সাথে সংসার করতে চাই, ছোট একটা সংসার সাজাতে চাই আপনার সাথে। আমি আর কারোর হতে চাই না, আমি শুধু আপনার হয়ে থাকতে চাই। কলি জড়ো জড়ো করে কেঁদে উঠল এবং বলে উঠল, আমি বিয়ে করব না, প্লিজ বুঝার চেষ্টা করো। আদিস শিকদার এতক্ষণ চুপ করে থাকলেও এখন যেন রাগে ফেটে পড়লেন। আদিস শিকদার রাগী গম্ভীর গলায় বললেন, আমি চেয়েছিলাম আগে এঙ্গেজমেন্টটা করে রাখবো এবং আদিবের বিয়ে সম্পূর্ণ হওয়ার পর, কিন্তু এখন আমি আমার ডিসিশন পাল্টে ফেলতে বাধ্য হলাম। কালকেই তোমাকে দেখতে আসবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে বিয়ের কাজটাও সম্পূর্ণ করা হবে। এইটাই আমার ফাইনাল ডিসিশন। কলি সহ পুরো শিকদার বাড়ির সকলের বুঝতে বাকি রইল না। আদিস শিকদার রাগের তোত্তপে এই কথাগুলো বলছেন, তবে এই কথাটা যেন শুধু রাগ পর্যন্ত গড়ায়, জিদে যেন পরিণত না হয়। কলি আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ঝড়ো ঝড়ো করে কেঁদে উঠল। সেই সাথে পুরো শিকদার বাড়ি রিফাত এর চোখের কোণে হাজার ও অশ্রু ফোঁটা টলমল করছে। যে কোনো সময় তা বৃষ্টি বর্ষণ হয়ে নেমে পড়বে। কলি হাতের ডগা দিয়ে হাত মুছতে মুছতে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। রিফাত ঠায় হয়ে দাঁড়িয়ে আছে দরজার এক পাশে। কলির যাওয়ার প্রাণে তাকিয়ে থাকেন পুরো শিকদার মহলের সবাই। কলি যে বড্ড ছোট, তার উপর সবার মতামত চাপিয়ে দেয়া বড্ড বোকামি। আশরাফ শিকদার আদিস শিকদারকে উদ্দেশ্য করে বললেন, কিছুক্ষণ বাদে তুমি আমার রুমে আসো, আর হ্যাঁ অবশ্যই একা আসবে। কথা শেষ করে আশরাফ শিকদার নিজের রুমে চলে গেলেন। এক এক করে সবাই শুধু দাঁড়িয়ে আছে রিফাত শূন্য ড্রয়িং রুমের দরজার এক কানিশ ঘেঁষে। সে জানতো এমন তাই হওয়ার কথা ছিল তাদের শেষ পরিণতি। না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পাড়ি দিয়ে হবে সারাটি জীবন, বয়ে বেড়াতে হবে এক অপূর্ণতার গল্প বা কাহিনী নিয়ে। পাড়ি দিতে হবে সারাটি জীবন। ঘড়ির কাঁটা 9টার ঘুরে, বাইরে বেশ ঠান্ডা। ইরা বেকুনিতে দাঁড়িয়ে আছে।
বিকেলের কলির বিষয়টা নিয়ে এখনো আপসেট। কলির কি নিজের কোনো পার্সোনাল প্রবলেম আছে, নাকি শুধুই বিয়ে করতে চায় না? কলির সাথে এই বিষয় নিয়ে কথা বলা জরুরি। ইরা গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরা রুমের দরজা পেরোতেই দেখা হয় আদিলের সাথে। ইরা দেখেও বিষয়টা ইগনোর করার চেষ্টা করে, আবার ও পা বাড়ালো কলির রুমের দিকে। ইরা আরেক পা ফ্লোরে দেওয়ার আগেই আদিল শক্ত হাতে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো রুমের দিকে। আদিল শিকদারকে ইগনোর করার সাহস কোথায় পায় এই মেয়ে? আদিল দাঁতে দাঁত খিসে বলে উঠল, কালকের রাতে আপনার শিক্ষা হয়নি ম্যাডাম, আজকে আবার চাই নাকি? ইরা এতক্ষণ কোলে বসে ছটপট করলেও আদিলের বলা এই বেহা মার্কা কথা একদম পছন্দ হলো না ইরার। ছি কি বাজে, আজকে যদি আবারও রাতে। ইরা ভাবতেই আস্তাগফিরুল্লাহ পরে নিল। কালকের রাতে অতিরিক্ত ভালোবাসার ফলে শরীরে অল্প জ্বরের রেশ দেখা যাচ্ছে, আজকে আর না। ইরা চুপ করে বসে রইল আদিলের কোলে। ইরা এদিক সেদিকে তাকাতেই চোখে পড়ল সেই অদ্ভুত ট্যাটুটা। ইরা অল্প হাত ছোঁয়ালো আদিলের গাড়ে আর গম্ভীর মুখে বলল, আপনি কেন গাড়ে ব্যাড বয় লিখে ট্যাটু করেছেন? আমার একদম ভালো লাগে না। লোকে তো আপনাকে খারাপ ভাববে। ইরার এমন আদুরে গলার কথা শুনে আদিল ফিক করে হেসে ফেলল। সে তো এমনিই খারাপ, তাকে আবার কে খারাপ বলবে? ভালো লাগলো স্বামীর জন্য অনন্ত এতটুকু চিন্তা করে। আদিল মুচকি হেসে ইরাকে বলল, তুমি চাইলে একটা চুমু খেতে পারো, আমি কিছু মনে করব না। ইরা টপ করে চাইল আদিলের দিকে। সে কখন বলল চুমু খেতে চাই? এই মানুষ কি কানে বেশি শুনে নাকি পাগল হয়ে গেল? ইরা গম্ভীর মুখে বলল, আমি কখন বললাম আমি আপনাকে চুমু খেতে চাই? এই যে এখনই তো বললা আমি চুমু খেতে চাই। তার আগে তো আমি জিজ্ঞেস করেছি আপনাকে। জিজ্ঞেস করতে হবে কেন? চুমু খেয়ে নিলেই তো হয়। আদিল কেমন পাচিয়ে নিল নিজের কথার মাঝে। আদিলের এমন মুচকি মুচকি হাসির কারণটা যে কি হবে কে জানে। ইরা কপাল কুঁচকে বলল, চলেন আপনাকে পাবনা দিয়ে আসি। আইনো আপনি পাগল হয়ে গেছেন। পাবনা যাওয়ার কথা শুনে আদিলের কপালে শক্ত একটা বাজ পড়ল। বেশ কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করে খুব সিরিয়াস গলায় বলল, চলো হানিমুনে যাব। ইরার এবার যেন মাথা ঘুরছে। তাকে বলা হলো পাবনা যাওয়ার কথা আর সে কিনা বলছে হানিমুনে যাওয়ার কথা। ইরা গাল ফুলিয়ে বলল, কোথায়? আদিল বেশ স্বাভাবিকভাবে বলল, কোথায় আবার পাবনা? ইরা মাথা হাত দিয়ে আদিলের বাহু জুড়ে অজ্ঞান হওয়ার নাটক করে শুয়ে পড়ল। তা দেখে আদিল ফিক করে হেসে ফেলল। আদিলকে এমন ভাবে হাসতে দেখে ইরার অদ্ভুত লাগলো। আদিলকে কি সুন্দর তার হাসি, চোখগুলো টানা টানা। এই লোক সব সময় মুখটাকে কেন খুমরা করে রাখে, একটু হাসলে কি হয়? সে কি জানে না হাসলে তাকে ঠিক কতটা সুন্দর লাগে? এত মায়া কেন এই মুখে? এই মানুষটার সৌন্দর্যের কাছে সবকিছু তামাটে ফিকে লাগে। তার সৌন্দর্যের কাছে আমি নামক মেয়েটাও বারবার হারিয়ে যেতে চাই। ইরা শক্ত করে আদিলকে জড়িয়ে ধরল। একদম তাকে ছাড়তে ইচ্ছে করছে না, অনেক ভালোবাসতে ইচ্ছে করছে। আচ্ছা, এই পাপী মানুষটাকে ভালোবাসার শাস্তি কি হবে? ভালোবাসার শাস্তি যদি মৃত্যু হয় তবে? আমি তা হাসি মুখে মঞ্জুর করে নিলাম। ইরাকে এক মনে কিছু একটা ভাবতে দেখে আদিল ইরাকে বিছানার এক পাশে বসিয়ে দিয়ে বলল, টিকিট কাটবো নাকি? ইরা মুখ বাঁকিয়ে বলল, আপনি নিয়ে যাবেন হানিমুনে? হাস্যকর। আদিল পকেট হতে নিজের ফোনটা বিছানার এক পাশে রাখতে রাখতে বলল, কেন নিয়ে যেতে পারি না বুঝি? একটু ভেবে বলি। ভাবেন ম্যাডাম। সময় 2 সেকেন্ড। ছাদে অপেক্ষা করছি তোমার জন্য। শেষবারের জন্য হলেও একবার দেখতে চাই তোমাকে। ছাদের এক পাশে কনকনে শীতের মধ্যে ঠায় হয়ে দাঁড়িয়ে আছে রিফাত। বাড়িতে যেতে একদম ইচ্ছে করছিল না তার, মাঝে আবার আশরাফ শিকদার বললেন থেকে যাওয়ার জন্য। তাই থেকে গেলাম। কল্লির রুমের দরজা আটকে হাঁটু ভেঙে বসে ঝড়ো করে কাঁদছে। তার কান্নার কারণ, তার মন খারাপের কারণ শুধু মাত্রই তার পাষাণ বাবা। সে কি একবার চাইলে ভেবে দেখতে পারত না? তার জিদের ফলে যে তার মেয়েকে সারা জীবন কষ্ট পেতে হবে, সে খেয়াল কি তার আছে? বাবারা নাকি মেয়েদের বড্ড আপন হয়, তাহলে আমার বাবা নিষ্ঠুর কেন? আমি মরে যাব আব্বু, তবুও অন্য কাউকে বিয়ে করব না। আমার জীবনের সুখের প্রয়োজন নেই, শুধু ভালো থাকা নামক রিফাতকে চাই। কেন বুঝলেন না আপনি রিফাত, আমার এই অবুঝ ভালোবাসা? আমাকে কি আপনি আপন করে নিতেন পারতেন না? কেন স্বার্থপর হলেন? আমি অপূর্ণতা চাই না, আমি শুধু আপনাকে চাই। কলি মনে মনে কথাগুলো শেষ করে টু করে ঝড়ো করে কেঁদে উঠল। অন্যদিকে রিফাত কোনো রেসপন্স পাচ্ছে না বিধায় আবার মেসেজ পাঠালো, আমি ঠান্ডায় জমে যাচ্ছি, তুমি আগুন হয়ে আমার জীবনে এসো। বারবার মেসেজ আসায় কলি এবার ফ্লোর থেকে উঠে ফোনের কাছে গেল। রিমঝিমদের বাসায় থেকে আসার পর কলি রুমের দরজা আটকে ছিল।
এর মাঝে প্রায় বাড়ির সবাই এসেছিল তাকে ডাকতে, কিন্তু কলি বড্ড অভিমান করে রুমের দরজা তো দূর থাক কারোর প্রশ্নের ওর করেনি। কলি ফোনটা হাতে নিতেই দেখে রিফাত মেসেজ পাঠিয়েছে। এই অসময়ে কেন? কলি পরবর্তী মেসেজটা দেখল, সেই সাথে সময়টাও দেখে নিল। প্রায় 10টার কাটায়। এত রাতে এই কনকনে শীতের মধ্যে নিশ্চয় কেউ জেগে থাকবেন না, তাই না? তাই কলি তাড়াতাড়ি করে মোটা দেখে একটা জ্যাকেট পরে নিল, সেই সাথে হাতে তুলে নিল সুতির শর্ট তুলতুলে চাদর। তারপর আস্তে ধীরে রুমের দরজা আটকে খুবই সাবধানে ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। অন্যদিকে রিফাত এতক্ষণে ঠান্ডায় জমে গিয়ে কাঁপাকাঁপি করছে। কলি দ্রুত আদিলের রুম পেরিয়ে উঠে যায় ছাদে। এত রাতে তাদেরকে একসাথে দেখলে হাজারটা সমস্যা চলে আসবে। সেই সাথে বিপদ তো আছেই। বাইরে যেমন অন্ধকার ঠিক তেমনি কনকনে ঠান্ডা। কলি ফোনের ফ্ল্যাশ অন করে এগিয়ে গেল সামনের দিকে ছাদের এক পাশে রিফাতের দিকে। আচ্ছা, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? আদিল শাওয়ার শেষ করে হাঁটু ভেঙে বসে আছে ইরার সামনে। ইরা ছোট ছোট হাত দিয়ে ভেজা চুলগুলোকে মুছে দিচ্ছে। আজকে আদিল ইরার একটু ভালোবাসা পাওয়ার জন্য এত পাগলামো করছে কেন? ওনাকে দেখতেও বেশ ফুরফুরে লাগছে। আদিল টাওয়াল পেঁচিয়ে বসে আছে এই ঠান্ডার মধ্যে। শীত লাগে না এই মানুষের? এত রাতে শাওয়ার কেন নিতে হবে? ইরা হাত দ্বারা আদিলের মাথা মুছে দিতে দিতে বলল, আজকে আপনার কি অনেক মন ভালো? না মানে আপনাকে তো আগে দেখিনি এমন ভাবে মিশে যেতে। সবকিছু ঠিক আছে? আদিল বেশ স্বাভাবিকভাবে বলল, অনেকটাই ভালো। সেই উপলক্ষে তোমাকে হানিমুনে নিয়ে যাচ্ছি। ইরার কৌতূহল হলো, কি এমন জিনিস হতে পারে এমন কঠোর মানুষের মন ভালো করতে? ইরা একটু মিনমিন করে বলল, আমি শুনতে চাই, প্লিজ আমাকে বলেন। আদিল ওঠে দাঁড়িয়ে ইরার কপাল বরাবর শব্দ করে একটা চুমু খেয়ে বলল, জানলে ঠিক যতটা কাছে আসছেন ঠিক ততটাই দূরে চলে যাবেন। ইরা কপাল কুঁচকালো, যদি এমনটাই হয় তাহলে আমি কখনোই যাব না আপনার সাথে হানিমুন টানিমুনে। তোমাকে নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি শুধুই আমার। মিসেস ইরা আদিল শিকদার। বললেই হলো আমি যাব না আপনার সাথে। আমি জোর করে নিয়ে যাব। আমি চিৎকার করব, লোকজন জড়ো করব। আই নো, তুমি এসব কিছুই করবে না। বিকজ ইউ লাভ মি। মোটেও আমি আপনাকে ভালোবাসি না। ওকে, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো। রাইট নাও। পরে বলবো। এখন আমি ঘুমাবো। নাটক করা বন্ধ করে কাছে আসো, আদর করি। আমি যাব আপনার কাছে। নয়, তাহলে আমি আসি তোমার কাছে। ইরা কপাল কুঁচকে বলল, আমি তো ক্লোজআপ দিয়ে ব্রাশ করিনি। তাহলে আপনি আমার কাছে আসতেছেন কেন? আদিল ইরার এমন কথা শুনে ফিট করে হেসে ফেলল না চাইতেও। বউয়ের কাছে আসার জন্য ক্লোজআপ লাগেন না রে পাগলি। আদিল হাসতে হাসতে কুপকাত অবাই কোনো রকম বলল, বড্ড হাসিয়েছ, এই জন্য আজ তোমার ছুটি। তবে কালকে যদি এমনটা করো ডাবল পানিশমেন্ট পেতে হবে তোমাকে। আন্ডারস্ট্যান্ড? ইরা আদিলের মুখে ছুটির কথা শুনে খিলখিল করে হেসে উঠল। আর ভাবল প্রতিদিন এমন ভাবে আদিলকে খুশি করে রাখবে। ইরার ভাবনার মাঝে আদিল ইরার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে উঠল। ইরা বুঝতেই পারল না ঠিক কি হলো। আদিলকে ছাড়ানোর চেষ্টা করে বললে, এইটা কি হলো? আপনি যে বললেন ছুটি। আদিল কপালে আরেকটা চুমু খেয়ে বলল, না আজ ছুটি দেয়া যাবে না, বড্ড আদর করতে ইচ্ছে করছে। ইরা বড্ড অভিমান নিয়ে বলল, না এইটা ঠিক না। কথা দিয়ে কথা রাখতে হয়, আর না রাখলে পরের জীবনে কুকুর হয়ে জন্ম নেই। এখন আপনি কি কুকুর হতে চাইছেন? আদিল শক্ত হাতে ইরাকে ঘুরিয়ে নিচের কাছে টেনে বলল, মনে পড়ছে না ঠিক কখন কথা দিয়েছিলাম আপনাকে। আপাতত আদর করি, যখন মনে পড়বে তখন না হয় ছেড়ে দিব আপনাকে ম্যাডাম। না একদম না, দূরে থাকেন। আমি ঘুমাবো। একদম না, এখন আমি 9/6 করব। তারপর যদি আমার মনে ভরে তাহলে তুমি ঘুমাবে। আর যদি মন না ভরে তবে সারা রাত চলতে থাকবে 9/6। আদিল কথা শেষ করে মুখ গুজে দিল ইরার ঠোঁটে। একের পর এক চুমু দিতে লাগলো। আদিলকে এমন বেসামাল টালমাটাল অবস্থা দেখে ইরা ফেরালো না আদিলকে। মুহূর্তেই দুইজন একে অপরের সাথে সম্পূর্ণভাবে বিলীন হতে শুরু করলো। আপনি এত রাতে এখানে কেন? রিফাত এক পলক কলির দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। কলি কি করে এত স্বাভাবিকভাবে কথা বলছে তার সাথে? রিফাত গলার স্বর শান্ত করে বলল, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল। কাল থেকে তো আর দেখতে পারবো না। আপনি তো অন্য কারোর হয়ে যাবেন। কলি রিফাতের দিকে তাকিয়ে শান্তভাবে পুরো কথাটা শুনল। সে যেভাবে বলল, অন্য কারোর হয়ে যাওয়ার কথা, আচ্ছা চাইলেই কি খুব সহজে অন্য কারোর হয়ে যায়? শরীরের মালিকানা অন্য কেউ পেয়ে গেলেও মনের মালিকানার মালিক তো আপনি থাকবেন। কলি নিঃশব্দে হাসল। কি ভয়ঙ্কর সেই হাসি, ভীষণ অদ্ভুত লাগলো রিফাতের। সত্যি মেয়েরা হাজার কষ্ট লুকিয়ে হাসতে জানে। তবে কি খুব প্রয়োজন এই মিথ্যা হাসিটা তাকে দেখানোর?
তার এই নিষ্ঠুরতম হাসি বুক চিরে চিরে প্রবাহিত হচ্ছে ছোট মনে এই মেয়ে কি বুঝতে পারছে না। দুইজনই বেশ কিছু সময় নীরবতা পালন করল, একে অপরের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে। কি সেই চাহনির হৃদয় ভেঙে চুরমার করে দেয়ার ক্ষমতা রাখে। কলি কিছু সময় পর বলল, আপনি অবশ্যই থাকবেন আমার বিয়েতে, অনন্ত তখন থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি কবুল বলে অন্য কারোর হয়ে যাচ্ছি। রিফাত অসহায় কণ্ঠে বলল, কোন অপরাধের শাস্তি দিচ্ছ আমাকে? কলি অল্প হেসে বলল, যদি বলি আমাকে ভালো না বাসার শাস্তি। ভালোবেসেই বাকি হতো। দিন শেষে আমাকে একা রেখে তুমি তো অন্য কারোরই হয়ে যেতে। কেন ভালোবাসলেন না আমাকে? কে বলে আমি তোমাকে ভালোবাসি না? বড্ড ভালোবাসি তোমাকে। আমার অপ্রকাশিত ভালোবাসার সন্ধান তুমি কোনোদিনও খুঁজে পাবে না। তোমাকে হারানোর তীব্র যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে সারাটি জীবন। রিফাত চোখের কোণের অল্প পানি মুছে নিয়ে মনে মনে বলল, আমি কখনোই তোমাকে অন্য পুরুষের পাশে সহ্য করতে পারবো না। বরং তোমার থেকে খুব গোপনে সরে আসবো, তবুও তোমাকে বুঝতে দিব না। রিফাত চোখ সরিয়ে নিল কলির দিক থেকে। এই গুটগুটে অন্ধকারের মাঝেও চোখগুলো কেমন জ্বলজ্বল করছে। কেন এই চোখের এত চাওয়া পাওয়া, কেন দৃষ্টিতে এত পাওয়ার আকাঙ্ক্ষা? সব ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখো। রিফাতকে একমনে কিছু একটা ভাবতে দেখে কলি বলল, কি ভাবছেন এত? আমাকে কি শাড়ি পরে বউ সাজলে সুন্দর লাগবে এইটা ভাবছেন? মুহূর্তে রিফাতের বুকটা ছটফটিয়ে উঠল। কলি কেন তাকে বারবার কথার আঘাত করছে। তুমি যতটা ব্যাকুলতা নিয়ে আমাকে ভালোবেসেছ, আমিও ঠিক তেমনি। তুমি মেয়ে তাই স্পষ্টবাদী ডিরেক্ট বলে দিতে পেরেছ, তবে আমি পুরুষ চাইলে ও সবকিছু প্রকাশ করতে পারি না। রিফাত বাঁকা হেসে এক রাশ অভিমান নিয়ে ভাঙা ভাঙা গলায় গাইল, লাল শাড়ি পরিয়া কন্যার রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইয়া নিলা না বিধায়। তুমি ফিরেও চাইলা না, একবার চইলা গেলা হয়। শিকদার মহলের পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আদিস শিকদার করার নজরে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখছেন। তাকে অনেকবার বোঝানো হয়েছিল উল্টাপাল্টা জিদ না দেখানোর জন্য, কিন্তু তিনি বিয়ের বিষয়টা নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে গিয়েছেন। মেয়ের বিয়ে দিয়ে ছাড়বেন। আদিস শিকদার রাতেই সবকিছুর লিস্ট রেডি করে রেখেছিলেন। আপাতত সেই সব বাজার করতে রিফাত, আদিব এবং ঈশান গিয়েছে। আজকে শিকদার পরিবারের সবাই বাড়িতে আছে, কেউ নিজেদের প্রয়োজন ব্যথিত বের হয়নি বাড়ি ছেড়ে। আশরাফ শিকদার সকাল থেকেই মেজাজ হারিয়ে বসে আছেন। সবার কথা একটাই, এই মেয়েকে এখনই বিয়ে দিতে হবে, কেন আগে পড়াশোনা শেষ করুক, তারপর না হয় ভেবে দেখা যাবে বিয়ের বিষয়টা। অহনা শিকদার সবার জন্য খাবার রেডি করছিলেন। মাইমুনা শিকদার কাল থেকে কেঁদেই চলেছেন। তিনি একবার যে কলির সামনে গিয়ে দাঁড়াবেন তাতেও সাহস পাচ্ছেন না। তিনি খুব করে প্রিয়াসকে মিস করলেন, হয়তো আজ প্রিয়াস থাকলে কেউ জোর করে তার মেয়েটিকে বিয়ে দিতে পারতেন না। ছেলে নামক বটগাছকে খুব মিস করছেন মাইমুনা শিকদার। সময় 10টার কাটায়। সবাই নিয়ম করে খাবার টেবিলে চলে এসেছে। রিফাত সহ সবাই বাজার শেষ করে চলে এসেছে কিছুক্ষণ আগে। এখন আদিল ইরা সবাই টেবিলে বসে আছে, নিজেদের মতন নাস্তা করছে। সকালে মাইমুনা শিকদার একবার কলির রুমে গিয়েছিল তাকে ডাকতে, বারবার ডাকার পরও কেন সারা শব্দ পাওয়া যায়নি। সবার খাওয়ার মাঝে আশরাফ শিকদার বিরক্তি প্রকাশ করে বললেন, সামান্য দেখতে আসতেছে, এর জন্য পুরো বাড়ি সাজাতে হবে কেন? আদিস শিকদার খেতে খেতে বললেন, না ভাইজান, শুধু দেখতে আসবে না, রাতে বিয়ের কাজটি ও সম্পূর্ণ করা হবে। রিফাত কেবলই এক টুকরো রুটি মুখে দিতে যাবে, তখনই আদিস শিকদারের এমন কথায় বিষম খেয়ে উঠল। হঠাৎ করে বিষম খাওয়াতে সবাই ব্যস্ত হয়ে পড়ল পানি দিতে। আদিব হাতে তুলে পানি খাইয়ে দিল। ঠিক তখন কলি উপর থেকে নিচে নেমে আসে, হয়তো এক্ষণ নিচে নামতে নামতে সবার কথা তার কানে গিয়ে থেকেছে। সবার দৃষ্টি এতক্ষণে কলির দিকে। কলি চেয়ারে এক পাশে বসে টেবিলে নিজের খাবার খুঁজতে লাগলো। তার খাবার কোথায়? কি আশ্চর্য, তার খাবারটা এইখানে নেই, কিচেনেই রয়ে গেছে। অহনা শিকদার ভেবেছিলেন হয়তো কলি খেতে আসবেন না, তাই টেবিলে আনেননি। আজকের রান্নার দায়িত্বে মাইমুনা শিকদার ছিলেন না। কলি সকাল সকাল পরোটার সাথে ডিম পুছাই। মাইমুনা শিকদার দুধ কিচেন থেকে কলির খাবারটা নিয়ে আসেন। সবার নজর কলির দিকে থাকলেও কলির নজর রিফাত নামক মানুষটার দিকে পড়ে আছে। রিফাত বেশ কয়েকবার তাকিয়ে দেখেছে কলিকে, চোখে চোখ পড়তেই রিফাত চোখ সরিয়ে নেয়। তা দেখে কলি মৃদু হাসল, ফের খাওয়ায় মনোযোগ দিল। বাড়ি কেন সাজানো হচ্ছে তার আগা মাথা আদিল কিছু জানে না। সে এখন রেডি হয়ে চলে যাবে অফিসে, তার কিছু কাজ আছে। আদিলকে উদ্দেশ্য করে আদিস শিকদার বললেন, তোমাকে কিছু জামা কাপড় প্লাস গোল্ডের জন্য যেতে হবে মার্কেটে। আদিল কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, এইগুলো কেন? আদিস শিকদার ভনিতা ভঙ্গিতে বললেন, তোমার ছোট বোনের বিয়ে, তুমি এইটাও জানো না? কলির বিয়ে অথচ সে জানে না? তাকে জানানো হয়নি নাকি কারোর প্রয়োজন পড়েনি তাকে জানানোর?
আদিল সবার দিকে একবার নজর বুলিয়ে দেখে ফের বলল, কলির বিয়ে দেয়ার ডিসিশন কি শুধুই তোমার? পাশ থেকে কলি লাজ লজ্জা ভেঙে বলে উঠল, না ভাইয়া, আমার ও মতামত রয়েছে। কলির কথা শুনে সবার বেশ অনেকটাই অবাক হয়। তাহলে কি কলি ওর রাজি হয়ে গেল? যদি বিয়ের জন্য সে রাজি হয়ে, তবে কালকে কেন এত কান্নাকাটি করলো? বিয়ে করবে না বলে জিদ করলো। কলি যদি রাজি হয় তাহলে তো সবকিছু চুকেই গেল। আদিল এবার কপাল কুঁচকে ফেলল। বাসায় কি লোকের অভাব পড়ছে নাকি? যদি পড়ে তাহলে ডজন খানেক লোক কিনে আনলেই হয়। আদিস শিকদারকে উদ্দেশ্য করে বলল, সরি চাচ্চু, আমার হাতে একটা সময় নেই এসব কেনাকাটা করার। তুমি অন্য কাউকে দেখো। এক্সকিউজ মি। আদিল কথা শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। এর মাঝে কলি বলে উঠল, আব্বু, আমার বিয়ের কেনাকাটা আমি করব। জীবনে বিয়ে তো একটাই, তাই না? তাই বিয়ের আনন্দটাকে উপভোগ করতে চাই। কলির এমন ভাবে কথা বলার কারণটা সবার কাছে পরিষ্কার, হয়তো সে বিয়ে করতে চাইছে বাবার পছন্দের ছেলেকে। চেয়ারের এক পাশে রিফাত মাথা নত করে বসে আছে। বড্ড কষ্ট হচ্ছে তার কলির এমন কথার আঘাতে। রিফাত আর সহ্য করতে পারল না, বরং মিথ্যা অজুহাত দেখিয়ে বলল, স্যার, আমার আম্মু কিছুটা অসুস্থ, আমার আজকের জন্য ছুটি লাগবে। কলি মৃদু হাসল আর ভাবল, খুব কষ্ট হচ্ছে বুঝি আপনার। হোক কষ্ট, এর থেকেও হাজার গুণ কষ্ট দিয়েছেন আমাকে। আপনাকে রেখে চলে যাব আমি অনেক দূরে। কলি কিছুটা রাগী গলায় বলল, আজকে কোনো ছুটি দেয়া হবে না আপনাকে। আজকে আমার বিয়ে, তাছাড়া আপনি তো এই পরিবারের একজন। আপনার মাকে আপনি কালকে ডক্টর দেখাতে নিয়ে যাবেন। আমি চাই আমার বিয়েতে প্রতিটি মানুষকে উপস্থিত থাকতে হবে, এমনকি আপনাকে। অমি রিফাত রিফাত বেশ কিছুটা রেগে ফেটে উঠল। সে বিয়ে করবে করুক, তবে আমাকে টানার কি প্রয়োজন? মৃত্যু স্বাদ দিতে চাইছেন নাকি আমি ঠিক কতটা কষ্ট পাচ্ছি তা দেখতে চাইছ? রিফাত কিছু বলার আগেই আদিস শিকদার বললেন, আমাদের বিশ্বস্ত লোকের মাঝে তুমিও একজন, তাই আমি চাই তুমিও এই বিয়েতে থাকো। আর হ্যাকলিকে নিয়ে তুমি শপিং মলে যাও, ওর পছন্দ মতন কেনাকাটা করে দাও। কলি বাঁকা হাসল, তার প্ল্যান আপাতত সাকসেসফুল। রিফাত বেশ সংকোচ নিয়ে বলল, মা, মানে আমি? হ্যাঁ, তুমি নিয়ে যাবে। আদিস শিকদার খাওয়া ছেড়ে উঠতে উঠতে বললেন, আদিব, তুমি ও বরং কলির সাথে যাও। আদিস শিকদারের এমন কথায় কলি কপাল কুঁচকালো, তবে কাউকে বুঝতে দিল না সে আপাতত কতটা বিরক্ত। কলি দ্রুত উঠে রুমে চলে যায়। আদিল ল্যাপটপে কাজ করছিল। আশরাফ শিকদার নিষেধ করছেন আজকে কোনো রকম কোম্পানির কাজে না যেতে। কি আর করার, তাই আপাতত যেই কাজগুলো বাড়িতে বসে করলে ভালো হবে সেইগুলাই করছে। ইরা হাতে এক কাপ কফি নিয়ে রুমে প্রবেশ করে। ইরা রুমে প্রবেশ করতেই আদিল বলে উঠল, কলি বিয়ে সম্পর্কে তুমি কিছু জানতে? ইরা মৃদু হাসল, পুরো শিকদার বাড়ির সবাই জানে, তাহলে সে কেন জানবে না? আজব প্রশ্ন। ইরা কপাল কুঁচকে বলল, হ্যাঁ, ছোট আব্বু তো কালকের রাতে ফাইনাল ডিসিশন জানালেন। কেন, কিছু হয়েছে? না, এমনি। কোথায় যাবে হানিমুনে? ইরা কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, আজকে কলির বিয়ে, তার 3 দিন পর আদিব ভাইয়ার বিয়ে, 14 দিন পর আমার ফাইনাল এক্সাম। আর এখন আপনি আমাকে বলছেন কোথায় হানিমুনে গেলে ভালো হয়? আদিল নিঃশব্দে হাসল, এরপর ঠোঁটে ঠোঁট কামড়ে বলল, এত বিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। আর আমরা যেখানে যাই না কেন তোমার এক্সামের আগেই চলে আসবো। আই প্রমিস, আমি কোথাও যাব না এখন, এবং বিশেষ করে আপনার সাথে হানিমুনে। আমি এই বাড়ির বড় বউ, এখন আমার অনেক দায়িত্ব। এক্সাম এবং বিয়ে শেষ হোক, তারপর আমরা ভেবেন না হয় কোথাও একটা যাব। আদিল ইরার কথা শুনে রাগে ক্ষিপ্ত হয়ে উঠল। অন্য সব হাসবেন্ডরা তাদের বউকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায় না, আর আমি যাওয়ার জন্য বলছি, জের করছি, কিন্তু এই মেয়ে বারণ করছে। সালার কপাল, পুরাই কোয়া কপাল। চা। আদিলকে এমন ভাবে রাগ করতে দেখে ইরা আদিলের হাতে কফির কাপটা দিতে দিতে বলল, শোনেন শিকদার সাহেব, আপনার মতন স্বামী যখন নারী পাচারকারী, সেই লোকের সাথে কোথাও যাওয়া যে বড্ড রিস্ক। যদি টাকার জন্য আমাকে বিক্রি করে দেন, তাই আমি ভেবে নিয়েছি আমাদের সাথে আরো 2জন কাপলরা যাবে। আপনি নিষেধ করলে কিন্তু আমি যাব না। আদিল রাগে ফুসফুস করে উঠল, তাকে কিনা নারীর দালাল বলা হচ্ছে, তাও এমন ভাবে অপমান করছে তার একমায় বউ। ছি। আদিল রাগে রিড়িড়ি করে বলল, আপনার কোথাও যেতে হবে না ম্যাডাম, আপনি নাকে সরিষার তেল দিয়ে বরং একটু ঘুমান। ইরা আদিল ঠেস মেরে বলল, আহারে, কষ্ট হচ্ছে আপনার জন্য, আপনাকে এখন একা একা হানিমুনে যেতে হবে। ইরার কথাটা আগুনে ঘি জ্বালার মতন করে লাগলো। আদিল গম্ভীর গলায় বলল, কাটা জায়গায় লবণ ছিটানো হলে আপনি এবার একটু রেস্ট করুন। ইরা একটু ইমোশনালের নাটক করে বলল, এমন ভাবে বলছেন কেন? আমি তো আপনার কথা চিন্তা করে তারপর বললাম। এর জন্যই বলে মানুষের ভালো করতে নেই, তাই নাকি ম্যাডাম?
তা আপনি আমার কোন ভালোটা করলেন? এই যে আপনার একা একা হানিমুনে যেতে হবে বলে দুঃখ প্রকাশ করছি। তোমার হানিমুনে তুমি যাও, আমি কোথাও যাচ্ছি না। আদিব গাড়ি ড্রাইভিং করছে, পেছনে রিফাত এবং কলি বসে আছে। তারা দুইজন বেশ স্বাভাবিক, তাদের এই মুহূর্তে যে কেউ দেখলে বলবে এভরিথিং ওকে। কলি ফোনে কার সাথে যেন টেক্সট করছে। কিছু সময় যাওয়ার পর কলি হুট করে বলে উঠল, ভাইয়া একটু দাঁড়াও। আদিব দুধ গাড়ি থামিয়ে কলি জিজ্ঞেস করল, কি হয়েছে? গাড়ি থামাতে বললি যে? কলি বেশ স্বাভাবিকভাবে বলল, ভাবি আসতেছে। আদিব একবার কলিকে দেখল, ফের আবার তাকালো সামনে। রিমঝিম খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে গাড়ির দিকে। রিমঝিমকে এগিয়ে আসতে দেখে আদিব দুধ গাড়ির দরজা খুলে দিল। রিমঝিম ও তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। রিমঝিম একবার পেছনে তাকিয়ে এক নজর কলিকে দেখে নিল, তারপর রিফাতকে লম্বা এক সালাম দিল। রিফাত সম্পর্কে রিমঝিম বেশ আগে থেকেই অবগত। আজকে শুধু সঠিক সিদ্ধান্ত নেয়ার পালা। রিমঝিম আদিবকে উদ্দেশ্য করে বলল, আপনি তো আমাকে একবার জানাতে পারতেন যে আপনি শপিং যাচ্ছেন। ছি, আপনি কত কিপটে। হবু বউকে কিছু একটা কিনে দিতে হবে বলে আপনি আমাকে জানাননি। একজন ডক্টর এত কিপটে হয় কিভাবে? রিমঝিম এক নিঃশ্বাসে কথা শেষ করল, না জেনে শুনে কিভাবে একজন মানুষকে কিপটে বলে এই মেয়েকে না দেখলে বুঝতেই পারতাম না। আদিব কপাল কুঁচকে বলল, ওই রকম কিছু না, আর হ্যাঁ, আমাকে একজন কিপটে বলবা না। হাতের সময় খুবই কম ছিল, সেই সুবাদে তোমাকে জানানো হয়। আমি ফ্রি টাইম করে তোমাকে অবশ্যই নিয়ে যেতাম। রিমঝিম আদিবের কথা শুনে মুখ বাঁকালো, কত এক্সকিউজ দিচ্ছে, ছোট করে একটা সরি বলে দিলেই তো হয়। না, সরি বলবেন না, ওকে কি করে সরি বলাতে হয় আমিও জানি। তাই রিমঝিম গম্ভীর গলায় বলল, আর এক্সকিউজ দিতে হবে না ডক্টর সাহেব। আমার ননদ আছে আমার পাশে থাকার জন্য, আপনি না থাকলেও চলবে। রিমঝিমের কথার মাঝে কলি হঠাৎ বলে উঠল, আমিও আর থাকবো না তোমার পাশে। কলি থাকবেন না মানে কি, কোথায় যাবে? রিফাত অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কলির দিকে। আদিব পেছনে ঘুরে তাকাতেই কলি মৃদু হেসে বলল, এই তোমাদের সমস্যা কি, এমন ভাবে তাকিয়ে আছো যেন মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে? রিফাত রাগে কটমট করে উঠল, কি বললে? এইটা থাকবা না মানে কি? কলি মৃদু হাসল, এই মানুষটা ভাঙবে তবুও মুচকাবে না। ভালোবাসে কিন্তু স্বীকার করে না। কলি নিঃশব্দে হাসল, আমি আর থাকবো কিভাবে? আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে না। আদিব এক গাল হেসে বলল, এমন ভাবে বললি মনে হলো শ্বশুর বাড়ি নয় বরং জমের বাড়ি যাচ্ছিস। আদিবের কথায় সবাই ফিক করে হেসে ফেলল। কলি একমনে গাড়ির জানালা ছেদ করে তাকিয়ে আছে বাইরের দিকে। আঁকা বাঁকা রাস্তা, চারপাশে সৌন্দর্যে ভরা, সবুজ ফসল গাছপালা, ঠান্ডা শীতল হাওয়া ছেদ করে ঢুকছে জানালা দিয়ে, ছুঁয়ে দিচ্ছে বারবার। রিমঝিমকে সাথে আনার একটি কারণ, রিমঝিম ব্যস্ত হয়ে পড়বে আদিবকে নিয়ে। সেই ফাঁকে রিফাতের সাথে কথা বলা যাবে। অল্প হেসে ফের তাকালো রিফাতের দিকে। ঈশান, জুথি, আদিল এরা সবাই একসাথে বসে আছে। আদিলের ব্যস্ততার জন্য খুব বেশি দেখা হয় না ঈশানের সাথে। ঈশান মাঝে মাঝে ফ্রি থাকলেও আদিল আর ফ্রি হয় না। ঈশান বলল, ভাবতেছি কোথাও ঘুরতে যাব। আদিল এক নজর ইরাকে দেখে এরপর বলল, কোথায় যাবি? এখনো জায়গা ঠিক করা হয়নি, জ্যোতি চাইছে আমরা একসাথে কোথাও ঘুরতে যাই। আদিল কপাল কুঁচকে ভাবল, বন্ধু বউ আর নিজের বউ আকাশ এবং পাতাল তফাতে। আদিল বলল, ওকে লোকেশন জানিয়ে দিস। ওকে। ইরার খুব করে বলতে ইচ্ছে করল সে কোথাও যাবে না, কিন্তু কিভাবে বলবে? প্রায় ঘন্টা খানেক পর চেনা জানা একটি শপিং মলে প্রবেশ করে। আদিব কলিকে বলল, প্রায় 11টার কাছাকাছি, বিকেলে ছেলের বাড়ি থেকে লোক আসবে, 2 ঘন্টার মধ্যে সব কেনাকাটা শেষ করবি। পাশ থেকে রিমঝিম বলে উঠল, মেয়েদেরকে শপিং করার টাইম দিচ্ছে এই লোক আজব। হ্যাঁ, কেন দিতে পারি না?
অবশ্যই পারেন। রিমঝিম মনে মনে বলে উঠল। শপিং শেষ হলেই হয় 5 ঘন্টার ভেতরে। রিমঝিম আদিবের হাত টেনে বলল, ওইখানে লেডিস কালেকশন আছে, ওইখানে চলেন। আদিব কিছু বলার আগেই রিমঝিম টেনে নিয়ে গেলে। কলির প্ল্যান সাকসেসফুল। কলি হাসছে। কলিকে হাসতে দেখে রিফাত বলল, কি কেনাকাটা করবেন? চলুন। কলি অসহায় কণ্ঠে বলল, আপনাকে কোনোভাবে আমার করে কিনে নেওয়া যাবে না। সরি ম্যাডাম, আমি মানুষ, কোনো পণ্য না। আমার জন্য পণ্য সামগ্রী হয়ে যান না। সরি ম্যাডাম। কলি কথা বাড়ালো না, বরং হাঁটতে শুরু করলো সামনের দিকে। এই শপিং মল থেকে তারা আগে মাঝে মাঝেই শপিং করছে, সেই সুবাদে দোকানের লোকেরাও বেশ ভালো করে চেনে। কলির সামনের একটি শাড়ির দোকানে প্রবেশ করলো। প্রবেশ করতেই দোকানের স্টাফরা সালাম দিয়ে চেয়ার এগিয়ে দিলেন, সেই সাথে কফি। কলি শাড়ি দেখতে শুরু করলো। একটা দুইটা তিনটা এক এক করে দেখতে দেখতে পুরো মলের শাড়ি দেখা শেষ করলো ঘন্টা খানেকের মধ্যে। একটা শাড়ি তাকে দেখতে হাতে দিলে একবার উপর থেকে হাত বুলিয়ে ফের বলে, ভালো লাগেনি, পরের শাড়ি দেখান। এই সব ব্র্যান্ডের শাড়ি যার দাম লাখের কাছাকাছি। এই শাড়ি ও পছন্দ হচ্ছে না। একটা সময় রিফাত সহ স্টাফরা রেগে গেল। একজন স্টাফ তো বলেই বসে, ম্যাম আই ওকে। কলি মাথা দিয়ে সম্মতি প্রকাশ করলো, তার কিছুই হয়নি। পরবর্তী আরেকজন স্টাফ বলল, সরি ম্যামের থেকে ভালো কোয়ালিটির শাড়ি শুধু আমাদের দোকানে কেন, পুরো মলে একটাও খুঁজে পাবেন না। দুঃখিত ম্যাম, আপনার পছন্দ মতন শাড়ি দিতে পারছি না। কলিত সবকে বলে দোকান থেকে বের হয়ে গেল। রিফাত ও নিমূর্তি ধারণ করে তাকিয়ে আছে কলির দিকে। রাগে রিরি করে বলল, এতগুলা শাড়ির মাঝে সামান্য একটা শাড়ি পছন্দ করতে পারো না? কলি নিঃশব্দে হাসল, অপ্রকাশিত সেই হাসি এক রাশ অভিমান মিশিয়ে বলল, 18 কোটি মানুষের মাঝে আমি শুধু আপনাকে চয়েস করেছিলাম। কলি এবার মুখে এক রাশ হাসি নিয়ে বলল, একটা শাড়ি পছন্দ করতে যেই মেয়ের 1.5 ঘন্টা সময় লেগেছে, না জানি সেই মেয়ের জীবন সঙ্গী ঠিক করতে কতটা সময় লেগেছে। কলি নিজের মনের কথাটা শেষ করে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনি এই সত্যিটা তখন বুঝবেন যখন আমি থাকব না। রিফাত কিছু সময় নিয়ে তাকিয়ে রইল কলির দিকে। রিফাত ঠিক বুঝে নিয়েছে কলি তাকে কি বলতে চাইছে। রিফাত এতক্ষণ চুপ থাকলেও এখন বলল, যেইখানে আপনার লাখ টাকার শাড়িটাও পছন্দ নয়, সেইখানে আমি সামান্য একজন মানুষ আপনাকে 500 টাকা দামের শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখি না। রিফাত কিছুটা অসহায় কণ্ঠে আক্ষেপ মিশিয়ে বলল, আর আপনি বলছেন আমাকে ভালোবাসেন, আমার সাথে থাকতে চান? আজ বাদে কাল যখন অভাব এসে করা নাড়বে তখন এই আবেগ ভালোবাসা হওয়ার সাথে মিশে যাবে। আপনি আজ বিয়ে করে নিলে হয়তো আজ নয়তো কাল আমাকে ভুলে ঠিক সুখী হয়ে যাবেন। আপনি সুখ চাই না, আমি শুধু আপনাকে চাই, আপনার সাথে থাকতে চাই। আর যদি দামের কথায় আসে, তবে আমি এর থেকেও সস্তা কাপড় পরে জীবন পাড়ি দিতে রাজি। কলির এমন কথায় রিফাতের কোনো প্রতিক্রিয়া নেই দেখে কলি আবারও বলল, তাহলে কি বড়লোক বাড়িতে জন্ম নেয়াটাই আমার ভুল ছিল? না, আল্লাহর সৃষ্টি কখনো ভুল হয় না, হয়তো নিয়তি চাই না আপনি আমার হন। কলি রিফাতের 2 হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ সময় নষ্ট করবেন না, আমাকে নিয়ে চলুন। রিফাত নিজের হাত থেকে কলির হাত ছাড়িয়ে অসহায় কণ্ঠে বলল, সরি ম্যাডাম, আমি নিজের স্বার্থের জন্য আপনার পরিবারের সাথে বেইমানি করতে পারবো না। আর যে আপনি আপনার মনের সাথে এবং আমার সাথে বেইমানি করলেন, তার কি হিসাব দিবেন আপনি? জানি না, এই মুহূর্তে আমি আপনার বাবা চাচার সম্মানের কথা ভাবছি। তাহলে কি আমাকে নিয়ে যাবেন না আপনি? আপনি বুঝতে কেন পারছেন না? আপনার বড় আব্বু একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনার ভাই এমপি, তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা কয়দিন বাঁচতে পারবো? আমরা শহরের যে প্রান্তেই থাকি না কেন তারা ঠিক খুঁজে বের করবে। তাই নিজের ভালোর কথা চিন্তা করে প্লিজ বিয়েটা করে নেন। আমি বিয়ে করলে আপনি কি খুশি হবেন? ধরে নেন হ্যাঁ আমি খুশি হব, বিয়েটা করে নেন। আপনাকে এই জীবনে হয়তো এইরকম সুসংবাদ দিয়ে খুশি করতে পারবো না, তবে হ্যাঁ, যে সুসংবাদ পেতে চলেছেন সারা জীবন ভর মনে রাখবেন আমাকে। মানে কি বলছেন এসব? কিছু না। আপনার জন্য আমি ঠিক রাত 8টা পর্যন্ত অপেক্ষা করব। ঠিক 8টা? বোকার মতন কথা বলো না, আমি আসবো না। রিফাত আর 1 মিনিটও দাঁড়ালো, সোজা বের হয়ে গেল শপিং মল থেকে। কলি ঠায় হয়ে দাঁড়িয়ে দেখল রিফাতের যাওয়া প্রাণে। আর বলল, তুমি কিনা এই জীবনটা অপূর্ণতায় ঘেরা। শিকদার মহলের প্রতিটি কোনায় কোনায় আলোক সজ্জায় সজ্জিত। আশরাফ শিকদার এবং আদিস শিকদার করার নজরে সবকিছু দেখছেন ঠিকঠাক আছে না। আদিস শিকদারের বন্ধু বেলাল চেয়ারম্যানের আসার কথা ছিল বিকেলে, কিন্তু তারা বিকেলে আসতে পারেনি, হয়তো রাতে আসবে। আদিল, ঈশান, আদিব সবাই বাড়ির এদিক সেদিকে ভালোভাবে দেখছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আদিব রিফাতকে ইতিমধ্যে কয়েকবার কল করেছিল, কিন্তু রিফাত কল পর্যন্ত রিসিভ করেনি।
শপিং মলে একসাথে গিয়েছিল ঠিকই, তবে একসাথে বাড়ি ফিরে আসেনি। কেনাকাটার মাঝখানে কোথায় যেন হারিয়ে গিয়েছে। আদিব কলিকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু কলি কোনো সঠিক উত্তর দিতে পারেনি। সন্ধ্যা 7টার দিকে কলি এক পাশে বসে বসে টেক্সট পাঠাচ্ছে রিফাতকে, তার মাঝে ছেলের বাড়ি থেকে লোক আসে। ইরা, জ্যোতি, রিমঝিম সবাই মিলে কলিকে তাড়াতাড়ি খুব সুন্দর করে লাল টুকটুকে শাড়ি পরিয়ে দিচ্ছে। রিমঝিম শপিং মল থেকে সোজা নিজের বাড়ি চলে যেতে চাইলে কলি একদম কড়াভাবে যেতে নিষেধ করেছে রিমঝিমকে। তাই রিমঝিম ও বাধ্য মেয়ের মতন আর বাড়ি যায়নি, কলির সাথেই আছে কলির বাড়িতে। কলির সাথে রিফাতকে জড়িয়ে রিমঝিম বেশ অনেকগুলা প্রশ্ন করেছিল। এর মধ্যে রিমঝিম এর একটা কমন প্রশ্ন ছিল, তুই যে বললি রিফাত ভাইয়ার সাথে চলে যাবি, কিন্তু গেলি না যে? কলি রিফাতের কথা শুনে কিছুটা রাগ দেখিয়ে বলেছিল, প্রয়োজন নেই ওর মতন ছোট লেকের ছেলের সাথে যাওয়া, আমার সাথে কি ওর চাই? কলির মুখে এমন কথা শুনে রিমঝিম বিরক্তি প্রকাশ করলেও কিছু করার ছিল না। জীবনটা যেমন তার, বিয়ের সম্পূর্ণ ডিসিশনটাও তার, তাই রিমঝিম আর কোনো প্রশ্ন করেনি এবং কোনো কোথাও বাড়ায়নি। ইরা, রিমঝিম, জ্যোতি সবাই কলিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে নিজেরা রেডি হওয়ার জন্য। ইরা কারবাট হতে রিমঝিমকে একটা শাড়ি এবং জ্যোতিকে আরেকটা শাড়ি হাতে তুলে দিয়ে বলল, তোমরা এইগুলা পরো, অনেক আত্মীয় স্বজন আসবে। তারপর সবাই এক এক করে নিজেদের মতন রেডি হতে শুরু করলো। ড্রয়িং রুম ভর্তি মানুষের আনাগোনা। বেলাল চেয়ারম্যান এর বাড়ি থেকে প্রায় 20 জনের মতন লোক এসেছে। তাদেরকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে ছোটখাটো একটা বিয়ের বরযাত্রী আসছে। বেলাল চেয়ারম্যানের এক মায়ের ছেলে মায়ান হাসান এবং তার মেয়ে মিলি সহ পরিবারে চলে এসেছেন। আদিস শিকদার সবাইকে নিয়ে খাবার খেতে বসে গেলেন নির্দিষ্ট জায়গায়, যেখানে সবার জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। বেলাল চেয়ারম্যানের এক মায়ের মেয়ে মিলি আর চোখে আদিলকে দেখছে বারবার। কালো পাঞ্জাবিতে অসম্ভব সুদর্শন লাগছে আদিলকে, এক দুবার নয়, 1000 বার দেখলেও মন ভরবে না এই পুরুষকে। অসম্ভব সৌন্দর্যের অধিকারী এই পুরুষ। মিলি ভাবল, ইসস কি হ্যান্ডসাম এই পুরুষকে যদি বিয়ে করতে পারতাম। আচ্ছা, এই পুরুষটি কি বিয়ে করছে? মিলি বারবার তাকাতাকি করে দেখছে আদিলকে। অবশ্যই আদিল এসবকে মুতেও পাওয়া দেয় না, নট ইন্টারেস্ট বলে কাটিয়ে দেয়। তবে ঈশান মিলিকে এতবার করে তাকাতাকি করতে দেখে আদিলকে উদ্দেশ্য করে বলল, 12 মাসে 24টা বিয়ে করার ইচ্ছেটা এখনো আছে নাকি, থাকলে বল। আদিল বিরক্তি টেনে বলল, কেন? ঈশান চোখ দিয়ে ইশারা করে বলল, তুই যে মেয়েটিকে দেখছিস, তোর উপর ক্রাশ খেয়ে ট্রাস হয়ে গেছে। দুঃখ হচ্ছে ওই মেয়ের জন্য, যখন জানবে তুই বিবাহিত মনটা একদম ভেঙে যাবে। আদিল কপাল কুঁচকে বলল, ইডিয়েট, তোর এত মায়া হচ্ছে তো তুই বিয়ে কর। ঈশান একটু অসহায় কণ্ঠে নাটক করে বলল, হুম করতাম যদি জ্যোতির ঝাড়ু পিটানি টানা করত। আদিল চুলগুলো ঠিক করতে করতে বলল, শালা বউয়ের গোলাম, ছাদ দূরে গিয়ে মর। ঈশান আদিলকে বলল, ডিগ্রি এমন ভাবে বলছিস যেন তোর ডজন ডজন সাহস, বউকে একদম ভয় পাস না। আদিল একটু ভাব নিয়ে বলল, তোর বোনকে ভয় হাওফানি। ঈশান অবাক হওয়ার নাটক করে বলল, আদিল সিরিয়াসলি বলছিস? আদিল আবারও একটু ভাব নিয়ে বলল, হুম, প্রভু চাই। হুম আবার জিগায়, ওকে প্রভু পেয়ে যাবি সময় মতন। ইরা আদিলের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে কালো রঙের একটা বেশ দামি শাড়ি পরেছে। অনেক লোক আসবে, তাছাড়া অহনা শিকদার বলে গিয়েছিলেন বাড়ির বড় বউদের মাঝে মাঝে শাড়ি পরতে হয়, বিশেষ করে কোনো অনুষ্ঠানে। তাই ইরাও বাঙালি মেয়েদের মতন শাড়ি পরে নিয়েছে। রিমঝিম, জ্যোতি, ইরা সবাই একরকম করে সেজে গুজে নিচে চলে এসেছে। ইরাকে উপর থেকে নিচে আসতে দেখে ঈশান বলল, এবার যা কথা বল দেখি, তোর কেমন সাহস? আদিল রাগে রিরি করে বলে উঠল, আমি আগে কথা বলবো, এতটাও বাজে দিন আসে নাই আমার। ঈশান বুঝল আদিলের নাটক, তাই ঈশান এগিয়ে গেল ওই মেয়েটির দিকে, দিয়ে কথা বলতে শুরু করলো আগ বাড়িয়ে, সেই সাথে বেআইয়ের পরিচয় দিয়ে। ঈশান আগ বাড়িয়ে কথা বলতে বলতে মিলিকে নিয়ে আদিলের কাছে গিয়ে দাঁড়ালো ঈশান। আদিলের সামনে দাঁড়াতেই মিলি যেন বিমড়ি খেয়ে পড়বে সেই রকম উপক্রম হলে মিলি মনে মনে ভাবল, ওপস কি সুন্দর ইয়াং হ্যান্ডসাম, ঈশ্বর যদি আমার হতো। মিলিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে আদিল মেয়েটিকে পাগল বলে সম্বোধন করলো। আদিলের বিরক্ত লাগছে এইখানে, বিশেষ করে ওই মেয়ের ড্যাব ড্যাব করে তাকানোতে। আদিল মেয়েটির সামনে থেকে চলে যেতে চাইলে ঈশান এক হাত টেনে মিলির সাথে পরিচয় করিয়ে দিতে দিতে বলল, আমার বন্ধু আদিল। সাথে সাথে মিলি হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। আদিল বেশ কিছুটা নিরুপায় হয় হাত মিলালো। এখন হাত না মিলালে মেয়েটিকে অপমান করা হবে, চেনা নেই জানা নেই, তাই মেয়েটা আদিল অপমান করলো না, বরং হাত মিলালো। হাত মিলাতেই মিলি বলে উঠল, আমি মিলি, চেয়ারম্যান বাড়ির একমাই রাজকন্যা। আদিল এদিক সেদিকে তাকিয়ে অল্প হাসল। এই মেয়ে কি জানে না সে কার সাথে হাত মিলাচ্ছে?
কার বাড়িতে দাঁড়িয়ে আছে। আদিল হাত সরিয়ে নিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, আমি আদিল। মিলি টপ করে বলল, আপনি এমপি আদনান শিকদার আদিল তাই না? ঈশান পাশ থেকে আদিলকে উপেক্ষা করে বলে উঠল, আপনি কিভাবে চিনেন? মিলি খুব স্বাভাবিকভাবে বলল, উনি তো এমপি, ওনাকে কে না চেনে, উনি তো আমার এককালীন ক্রাশ। ওহো, বেশ সময় নিয়ে আদিল ঈশান মিলি কথা বলে। অন্যদিকে ইরা তেলে বেগুনে জ্বলে উঠছে বারবার। তাকে দেখিয়ে অন্য মেয়ের সাথে এত কিসের কথা? ছোট লোক একটা, বদমাশি লোক আমাকে জেলাস ফিল করাতে চাইছেন। ইরা কিছু মিনিট সবার সাথে কথা বলে দুধগাল ফুলিয়ে নিজের রুমে চলে যায়। তার বড্ড রাগ হচ্ছে, সুন্দর হলেই বুঝি ডজন ডজন বেডি মানুষের সাথে কথা বলতে হবে। এই পারমিশন তাকে কে দিয়েছে? এইটা একদম ঠিক না, তার বিরুদ্ধে অবশ্যই আইনের ব্যবস্থা নিতে হবে। ইরা যে রাগ করে রুমে চলে গেল, এই বিষয়টা আদিলের বুঝতে এক সেকেন্ড বাকি রইল না। আদিলও ছুটল রুমের দিকে। আদিলকে ছুটতে দেখে ঈশান ঠোঁটে ঠোঁট কামড়ে হাসতে হাসতে বলল, শালা বউয়ের গোলাম। আদিল রাগে কটমট করে তাকিয়ে গম্ভীর গলায় বলল, পৃথিবীতে তুই একমাত্র ভাই যে কিনা বোনের সংসারে আগুন লাগস। শালা তুই ভাই নামের কলঙ্ক। ঈশান কপাল কুঁচকে বলল, মোটেও না, আমি বিশ্ব সেরা ভাই, যে কিনা হাসতে হাসতে তোর কাছে বোন বিয়ে দিয়েছি, মানে তোর মতন একটা লাফাঙ্গার কাছে। সালার ভাই দুলাল, তুই কিনা আমাকে লাফাঙ্গা বলিস দাঁড়া। তবে রে। ঈশান এক দৌড়ে চলে গিয়েছে দরজার বাইরে। আদিলের একটা সম্মান আছে লোক সমাজের কাছে, তাই ঈশানকে আর দৌড়ানিটা দিল না, বরং উপরে নিজের রুমে চলে গেল। বউ যে রাগ করছে, রাগ ভাঙাতে হবে, একমায় বউ বলে কথা। এত সুন্দর টমেটোর মতন বউটা আমার। সব সময় গাল ফুলিয়ে থাকলে বিষয়টা খারাপ দেখায় না। আজকের রুমে গেলে হয়তো ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে যাবে। আদিল গলা উঁচিয়ে ডাকল ইরাকে, কিছু হয়নি এমন নাটক করে। ইরা বেলকনির এক পাশ এসে দাঁড়িয়ে আছে। আদিলকে না দেখার মতন করে, কোনোভাবে আদিলের বলা ডাকটিকে ও উপেক্ষা করে ফেলেছে। আদিল কপাল কুঁচকে বলল, এত রাগ কিসের? ইরা এক হেলারি করে তাকালো না আদিলের দিকে, আগের মতন কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে দাঁড়িয়ে রইল। ইরাকে এমন ভাবে দেখে আদিল শান্ত মেজাজে বলল, আপনি শুনতে পাচ্ছেন ম্যাডাম, আমি কিছু বলতে চাই আপনাকে। ইরা অল্প তাকিয়ে রাগী গম্ভীর গলায় বলল, হ্যাঁ বলেন। আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে বলল, আপনি কি কোনো ভাবে আমার প্রতি জেলাস? ইরা কপাল কুঁচকে ফেলল, তবে আদিল কি তার রাগের কারণটা বুঝতে পেরে গেছে। ইরা গলার স্বর উঁচিয়ে বলল, আমার এতটাও বাজে দিন আসেনি যে আপনার মতন মানুষকে নিয়ে জেলাস হব। আদিল হাত দিয়ে চুলগুলোকে ঠিক করতে করতে বলল, চোরের মায়ের বড় গলা। ইরা রাগে ফুপে উঠল, তাকে কিনা চোরের মা বলা হচ্ছে। ইরা শক্ত করে খামচে ধরল আদিলের পাঞ্জাবি, সাথে সাথে বসিয়ে দিল শক্ত দাঁতের কামড়। রাগের তোপ বাড়ার সাথে সাথে কামড় এর জোরটাও বেড়ে যাচ্ছে বেশ। আদিল ব্যথার টুকরে উঠছে বারবার। ইরার কামড় দেখে মনে হচ্ছে এইটা আদিলের হাত নয়, বরং দেশি মুরগ বা মুরগি। আদিল ইরার মুখ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, এতে করে ইরা রেগে গিয়ে আরো কামড় এর জোর বাড়িয়ে দিল। ব্যথায় আদিলের চোখ টলমল করে উঠছে বারবার, দেখে মনে হচ্ছে টপ করে এক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ল। আদিল মুহূর্তেই শান্ত গলায় বলল, বউ সরি, আর হবে না। ইরার ছাড়ার কোনো নাম গন্ধ নেই, তাই দেখে আদিল আবারও বলে উঠল, আমি সত্যিই সরি বউ, আর কথা বলবো না অন্য কোনো মেয়ের সাথে। দেখো ব্যথা লাগছে আমার। ইরার রাগ কমার নাম নেই। মানুষ বলেন না মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, কথাটি যেমন সত্য তেমন মিথ্যে, মাঝে মাঝে ছেলেদের বুদ্ধি ও হাঁটুর নিচে থাকে। তার প্রমাণ আদিল নিচেও। আদিল আবেগ বিবেক বাদ দিয়ে নিজেকে বাঁচানোর জন্য বেঁচে নিল ইরার অনুমুক্ত গার, হাত দ্বারা চুলগুলোকে সরিয়ে দিয়ে শক্ত দাঁতের কামড় বসিয়ে দিল গারে। আদিলের অল্প আঘাতেই কুখ্যাত তার বউ ব্যথার কুকড়ে উঠে মুহূর্তেই ছেড়ে দেয় আদিল এর হাত। ইরা ছাড়ার সাথে সাথে আদিলও ছেড়ে দেয় ইরার গারে হাত দিয়ে গাল ফুলিয়ে আদিল থেকে দূরে চলে যায়। আদিল একবার হাতের দিকে তাকাতেই দেখে কামড় ব্যথিত জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ, কত জোরে তাকে কামড় দেয়া হয়েছে। ইরাকে ফের গাল ফুলাতে দেখে আদিল বলল, স্বীকার করো তুমি জেলাস, তাহলে আর যাব না। ইরা গারে আলতো হাত ছুঁয়ে কাঁদো কাঁদো গলায় বলল, যদি আমি জেলাস না হয় তবে আমি আবারও যাব। ওকে যান। ইরার কথা শেষ করার আগেই আদিল ছুটল, সত্যি যাবে ওই মেয়ের কাছে। আদিল এক পা এগুতেই ইরা কপাল কুঁচকে ফেলল, অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জেলাস। আদিল এক প্রশান্তির হাসি হাসল, অবশেষে তো বলল সে জেলাস, আর কি চাই এই জীবনে, আজ এ জীবন ধন্য। আদিল এগিয়ে গেল ইরার দিকে, চোখের কোণের অবিশিষ্ট পানি মুছে দিতে দিতে বলল, সরি আর হবে না। ইরা ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বলল, এইভাবে না কানের দরে সরি বলেন।
আদিল মুহূর্তেই রাগে ফুলে উঠল, তাকে কানে ধরতে বলছে। রাগে কটমট করে বলল, একজন এমপিকে কানে ধরতে বলছো? আজ আমার সম্মান কোথায় এবং আমি কোথায়? ইরা দাঁতে দাঁত পিষে কিরমির করে বলল, নাটক বাদ দিয়ে কানে ধরেন। আপনি এমপি হতে পারেন, তবে বাইরের দুনিয়ায়, ঘরের ভেতরে শুধুই আপনি বিড়াল। আমার বিড়াল। আদিল কি বলবে জানে না, রাগ হচ্ছে তার। মনে মনে ঈশানকে 100টা গালি দিতে ভুলল না, সব হয়েছে তার জন্য। ওর উস্কানির ফলে। আগে দেখতাম সালারা পেছনে লাগে ওমা, এখন দেখি সম্মতিরাও পেছনে লাগে। সালারা ভাই বোন দুইটাই এক। আদিলকে একমনে কিছু একটা ভাবতে দেখে ইরা বলল, আপনার সময় শুরু, বলে ইরা 1 2 করে গুনতে শুরু করল। বেচারা আদিল মহাশয় মাইনকার চিপায়ে পড়ে গিয়ে 2 হাতে কান টেনে উঠতে বসতে শুরু করল। এর মাঝে ঈশান আশরাফ শিকদারের নির্দেশে সোজা চলে এসেছে রুমের ভেতরে। আদিলকে এমন ভাবে কান টানাটানি দেখে ঈশান শব্দ করে হেসে উঠল। ঈশানের এমন কাণ্ডে ইরা এক ছুটে রুমে ছেড়ে পালিয়ে গেল বাইরে। বেচারা আদিল বড্ড লজ্জা পেয়ে গেল। এতটা লজ্জায় মুখে ফেলে দেয়া একদম ঠিক হয়নি তার বউয়ের। আজ রাতে মজা বুঝবে তুমি। আদিলকে একমনে বিড়বিড় করতে দেখে ঈশান বলে উঠল, আমি তো কানা ভাই। দিন কানা। রুমে কেউ আছেন? কলি টেবিলের উপর একটা চিঠি রেখে তারপর চিঠির উপর একটা কলম রেখে বিছানায় গিয়ে বসল। হাতের ফোনটা থেকে চেনা নাম্বারে একটা টেক্সট পাঠালো, রিফাত সাহেব, আমি আর কিছুদিন বাঁচতে চেয়েছিলাম আপনার হাত ধরে, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে বাঁচতে দিল না। আপনার হতে দিল না। আমি আজ বড় লোক ঘরের মেয়ে বলে আপনার ছোট করে ঘরে আমার জায়গা হলো না। পরের জন্মে আমি বড়লোক ঘরের মেয়ে হয়ে নয়, বরং গরিব ঘরের মেয়ে হয়ে জন্ম নিব। তাহলে কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। আপনাকে পাওয়ার স্বাদ আমার অপূর্ণই রয়ে গেল। জীবন ফুরিয়ে গেল, কিন্তু আপনাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাটা রয়ে গেল। ভালোবাসার নামক বেইমানিটা না করলেও পারতেন। সব মেয়েরা টাকা পয়সা চায় না। কিছু কিছু মেয়ে এক চিলতে ভালোবাসা চাই, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আপনাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা নিয়ে হারিয়ে যাচ্ছি বহুদূর। প্রয়োজন বলতে যদি কিছু থাকে আমি তার অপেক্ষায় রইলাম। আমাকে কেন ভালোবাসলেন না? জীবনের শেষ সময়ে এসেও বলছি ভালোবাসতাম আপনাকে বড্ড বেশি। কখনো কষ্ট পাবেন না আমার জন্য, আর একদম কাঁদবেন না যদি দেখতে ইচ্ছে হয় আমাকে, তাহলে আমার কবরের পাশে যাবেন। আমি আপনার অপেক্ষার প্রহর গুনছি। কলি। কলি রিফাতের নাম্বার থেকে শুরু করে সবকিছু ডিলিট করে দেয়। সাথে সাথে নাম্বারটাও ব্লক করে দেয়। ঘড়ির কাঁটা যখন ঠিক 8টা, তখন দরজার দিকে এক পলক তাকিয়ে অপেক্ষার প্রহর শেষ করল। উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কারবাদ হতে বিষের ঔষধ হাতে নিয়ে ডকডক করে খেয়ে ফেলল। অন্যদিকে রিফাত মেসেজ দেখা মায় পাগলের মতন ছুটে চলে আসছে শিকদার মহলে। রিফাতের গ্রামের বাড়িটা বেশ দূরে। সে আজকের রাতটা থাকার জন্য বন্ধুর বাসায় উঠেছিল, মূলত ট্রেনের টিকিট না পাওয়ার জন্য। ট্রেন ছাড়বে ভোর 5টায়। আশরাফ শিকদার সহ আত্মীয় স্বজনরা সবাই মিলে রাতের খাবার শেষ করে বসে আছেন, নিজেদের মতন কথা বলছেন। রাত প্রায় অনেক দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9টায় গিয়ে থেকেছে। বেলাল চেয়ারম্যান সহ আশেপাশে আত্মীয় স্বজন এবং কাজী সবাই মিলে বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। কলিকে আগেও তারা দেখছে নর্মাল ভাবে, ঘটা করে হয়তো দেখা হয়নি। আর দেখার প্রয়োজনও মনে করেনি। বেলাল চেয়ারম্যান আদিস শিকদারকে উদ্দেশ্য করে বললেন, এবার বিয়ের কাজটা সম্পূর্ণ করা উচিত, রাত তো অনেক হয়ে যাচ্ছে। আদিস শিকদার বিষয়টি খেয়াল করলেন, ঠিকই তো বলছে এরা, রাত প্রায় অনেক, এখন বিয়ের কাজটা সম্পূর্ণ করা উচিত। তাই আদিস শিকদার আশরাফ শিকদারকে বললেন, ভাইজান এবার কলিকে নিয়ে আসা প্রয়োজন। আশরাফ শিকদার সহমত প্রকাশ করে বললেন, অবশ্যই নিয়ে আসতে বল। আদিস শিকদার আশরাফ শিকদারের থেকে অনুমতি নিয়ে একটু এগিয়ে যেতেই দেখল রিমঝিমকে। রিমঝিম এবং আদিব হয়তো কোনো বিষয় নিয়ে কথা বলছে। আদিবকে উদ্দেশ্য করে আদিস শিকদার বললেন, কলিকে এখানে নিয়ে আসো। বিয়ের পড়ানোর কাজটা সাধারণ ঘরেই করা হয়, কিন্তু সবাই বেশ করে অনুরোধ করল বিয়েটা যেন সবার সামনে পড়ানো হয়। তাই আদিস শিকদার কথাটা আর ফেলতে পারলেন না। আদিব এবং রিমঝিম কলির রুমের দিলে চলে গেল কলিকে নিচে নিয়ে আসার জন্য। ঘর ভর্তি মেহমান, তাদের আপ্যায়ে কোনো এউটি রাখেননি আদিস শিকদার। ছেলেটা তো লাফাঙ্গা ছিল, তার জন্য এখনো বুকে মাঝে মাঝে ব্যথা হয়। দুহাতে আগলে বড় করে তুলেছিলেন তিল তিল করে। শেষমেশ ছেলেটা বেইমানি করল। আদিব রিমঝিম কিছুটা অবাক হলো কলির রুমের দরজা বন্ধ দেখে। আদিবের কপালে চিন্তার ভাঁজ দেখে রিমঝিম এগিয়ে গিয়ে ডাকতে শুরু করলো কলিকে। একবার দুইবার ডাকতে ডাকতে বেশ অনেকবার ডাকলো। কি অদ্ভুত, ভেতর থেকে কোনো শব্দ ভেসে আসছে না। আদিব একবার রিমঝিম এর দিকে তাকাই তো রিমঝিম আদিব এর দিকে তাকাই।
একটা সময় রিমঝিম উল্টা পাল্টা কিছুর আন্দাজ করে আরো জোরে জোরে ডাকতে শুরু করে। রিমঝিমকে এমনভাবে ডাকতে দেখে পাশের রুম থেকে আদিল ঈশান এবং নিচে থাকা আশরাফ শিকদার এবং আদিস শিকদার বাড়ির সমস্ত মহিলারা দৌড়ে চলে আসেন রুমের সামনে। ড্রয়িং রুম জোরে বসে আছেন বেলাল চেয়ারম্যান এবং ওনার আত্মীয় স্বজনরা। বাড়ির ব্যক্তিগত সমস্যা ভেবে তারা উপরে আসেননি। কলিকে এমনভাবে দরজা আটকে থাকতে দেখে মাইমুনা শিকদার আহাজারি করে কাঁদতে শুরু করলেন। আদিল সহ সবাই মিলে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা খুলছে না, তাই দরজা ভেঙে ফেলার চেষ্টা করতে লাগলো। প্রায় মিনিট 5-1 পর তারা দরজা খুলতে সফল হলো। তারা দরজা খোলার সাথে সাথে সবার আকাশ পাতাল কালো অন্ধকারের মতন হয়েছে গেল। ফ্লোরে বিমড়ি খেয়ে পড়ে আছে কলি, মুখ বেয়ে ফেনা পড়ছে। সবাই দৌড়ে গিয়ে ছাপতে ধরল কলিকে। আদিল তাড়াতাড়ি কলি পালস চেক করলো। হাত পা ঠান্ডা বরফের মতন, সবাই যেন মুহূর্তেই শক্ত পাথর হয়ে গেল। চোখের সামনে জলজল করা ছোট মেয়েটা ফ্লোরে শুয়ে আছে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবীর মায়া ছেড়েছে। মাইমুনা শিকদার ঝাঁপড়ে ধরলেন মেয়েকে, হুহু করে কাঁদতে শুরু করলেন। কতবার ডাকলেন কলিকে, উঠো মা, আমি ভুল করে ফেলছি মা, তোর বিয়ে আমি দিব না, ওঠ মা, এই জনম দুঃখী মারে রেখে যাস না। আল্লাহ তুমি আমার মেয়েরে বাঁচিয়ে দাও। আল্লাহ তুমি শুনতে পাচ্ছ, আমার কি হবে রে মা, আমি আর বিয়ে দিব না তোরে। একবার তাকা মা, এই যে আমি তোর মা, কথা দিচ্ছি তোকে নিয়ে অনেক দূরে চলে যাব, তাও ফিরে আয় মা আমার বুকে। মাইমুনা শিকদার সহ সবাই কেঁদে উঠলেন। শক্ত মানবের আদিস শিকদার পাথর এর ন্যায় দাঁড়িয়ে আছেন। মাইমুনা শিকদার দৌড়ে এসে খামচে ধরলেন নিজের স্বামীকে। মেয়ের মৃত্যুর জন্য সব দোষ তাকেই দিচ্ছেন। মাইমুনা শিকদার হু হু করে কেঁদে বললেন, আজ তোমার জিত জিতে গেল, হেরে গেলাম আমি। আমি তো এতিম মা হয়ে গেলাম, বাবা হয়ে জিতে গেলা তুমি, তোমার জিত, তোমার অহংকার সব জিতে গেল। আমার মেয়েকে কেন মেরে ফেললে? আদিস শিকদার টু করে কেঁদে উঠলেন। তিনি কি সত্যি নিজের জিতের কাছে মেয়েকে বলি দিয়ে দিলেন? বাবারও কষ্ট হয় তার মেয়ের জন্য, বড্ড কষ্ট হয়। আমি তো ভালোর কথা ভেবে করেছিলাম, কিন্তু কি হয়ে গেল? আদিস শিকদার মাথায় হাত দিয়ে বসে পড়লেন ফ্লোরে, চারদিকে কান্নার শরগুল। অন্যদিকে রিফাত দৌড়ে চলে এসেছে কলির কাছে। ফ্লোরে পড়ে থাকা কলি লাশকে শক্ত করে জড়িয়ে ধরে জড়ো করে কেঁদে উঠল। আহাজারি করে বলতে লাগলো, আমি তো এমনটা চাইনি, আমি তো তোমার সুখ চেয়েছিলাম। তুমি কোথায় চলে গেলে আমাকে রেখে? এই মেয়ে, শুনতে পাচ্ছ আমি এসে পড়েছি। কোথায় হারিয়ে গেলে? এই তো আমি এসে পড়েছি, তোমাকে নিয়ে যাব আমি। আমি আর লোকসমাজের পরোয়া করব না, তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুমি না বলেছিলে আমাদের একটা সংসার হবে? হ্যাঁ, আমাদের একটা সংসার হবে। তুমি চলো আমার সাথে। যাবা না? রাগ করছো? এই মেয়ে, রাগ করছো? আর রাগ করতে হবে না, এই যে আমি আসছি, নিয়ে যাব তোমাকে। উঠো উঠো। রিফাতকে এমনভাবে পাগলামি করতে দেখে আদিব রিফাতের কাছে আসে। কলি থেকে দূরে সরানোর জন্য মৃত ব্যক্তিকে এমনভাবে ধরতে হয় না। রিফাত আদিবকে সরিয়ে দিল, আরো শক্ত করে কলির লাশকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, আমি আজ তোমাকে নিয়েই যাব লোকসমাজের বাইরে। তোমার বাবা চাচার সীমানা পেরিয়ে বড়লোক বাড়িতে জন্ম নিয়ে তুমি ভুল করনি। ভুল তো আমি করেছি। আমি ছোট লোক বাড়িতে জন্ম নিয়ে তোমার আমার মিলন হলো এই বেদাবেথে। এই প্রাপ্তির হিসাব থেকে গেল, আমি আসবো এই প্রাপ্তির হিসাব মিলাতে, খুব দ্রুত আসবো আমি। রিফাতের কান্নায় পুরো রুম হাহা করে উঠছে বারবার। কলির মৃত দেহটাকে শক্ত করে ধরে রেখেছে, এমনভাবে ধরে রাখে যেন তার থেকে আলাদা করতে কেউ না পারে। রিফাত এদিক তাকিয়ে কখনো হাসছে তো আবার কখনো কাঁদছে। ভেতরের কষ্টটা প্রকাশ করতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে। তার ভালোবাসার মানুষের অস্তিত্ব আজ বিলীন হয়ে গেল, রেখে গেল স্মৃতি আর মায়া ভরা হাসি মুখখানা। অন্তর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কেন আসলো না শেষ সময় মতন? যদি একটু আসতো তাহলে হয়তো আজ হারিয়ে ফেলতে হতো না। রিফাত যারা দিয়ে ওঠে দাঁড়ালো, সাথে কলিকে ও কোলে তুলে নিল। কলিকে নিয়ে চলে যাবে সে, অনেক দূরে সুখের সংসার সাজাবে। আজ আর কেউ আলাদা করতে পারবে না তার থেকে। রিফাতকে এই সময়ে এসে সবাই পাগল উপাধি টাই দিল। একজন মৃত মানুষ কিভাবে সংসার করবে? আদিব ঈশান সহ সবাই কলি থেকে টেনে হিচড়ে দূরে সরিয়ে নিল রিফাতকে। রিফাত কান্নার ফুপিয়ে উঠছে বারবার, চিৎকার করে বলছে, আমাদের সংসার হবে, আমিও আসছি তোমার কাছে। চারপাশের ঠান্ডা শীতল হাওয়া বয়ে যাচ্ছে বেশ, আবহাওয়ার পরিবর্তন সব মিলিয়ে ঠান্ডাটাও বেশ। দেখতে দেখতে কেটে গেছে তিনটি দিন। মানুষ মরণশীল, সবকিছু মিথ্যা হয়ে গেলেও মৃত্যুটা চিরসত্য। তাই দুনিয়ার আরাম আয়েশ ভুলে আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পণ করাটাই মুম।
কলিকে কবর দেয়া হয়েছে বাড়ির পেছনের বাগানে। নির্দিষ্ট কবর স্থানে দাফন করতে চাইলে কলির মা মাইমুনা শিকদার সবাইকে অনুরোধ করে বলেছিলেন কলির কবরটা যেন তাদের বাড়ির পাশের বাগানে দেয়া হয়। যেখানে সুইসাইড করে মৃত্যুবরণ করলে পুলিশ কেস হয়, সেখানে আদিল শিকদার বাড়ির গেট পর্যন্ত কাউকে অ্যালাউ করেনি কাউকে কোনো রকম বাড়াবাড়ি করতে। শীতের কনকনে ঠান্ডায় কাঁচুমাচু হয়ে আছেন মাইমুনা শিকদার। তিনি এখন আর আগের মতন কারোর সাথে কথা বলেন না, তাকে আর আগের মতন হাসতেও দেখা যায় না। অতি সুখে পাথর হয়ে গেছেন, ছেলের অ্যাক্সিডেন্ট এবং মেয়ের মৃত্যুর গভীর সুখে পাথর হয়ে গেছেন। কলির মৃত্যুর পর থেকে মাইমুনা শিকদার আদিস শিকদারের সাথে কথা বলেন না। তিনি মনে মনে ভেবে রেখেছেন তার মেয়ের মৃত্যুর খুনি তার একমাত্র স্বামী। মাইমুনা শিকদারের সম্পূর্ণ দেখাশোনা এখন ইরাই করে। কলির মৃত্যুতে সবাই শোকত, অকাল মৃত্যুতে ঝরে গেছে একটি প্রাণ। 3 দিন পর আদিবের বিয়ের তারিখ ফিক্স করা হয়েছিল, কিন্তু কলি মৃত্যুর কারণে বিয়ের ডেটটা পেছানো হয়েছে। এখনো বিয়ের নির্দিষ্ট কোনো তারিখ দেয়া হয়নি। আদিব কিছুক্ষণ পর পর কলির কথা মনে পড়তেই কেঁদে ওঠে। তার সাথে সবথেকে ভালো বন্ডিং ছিল কলির। কত আনন্দ করত এই বিয়েতে, কত আশা ভালোবাসা সব নিয়ে কোথায় হারিয়ে গেলি তুই? তোর ভাইয়াকে জ্বালানোর জন্য অনন্ত বেঁচে থাকতি। আমি আর কার সাথে দুষ্টুমি করব, তুই তো জানাতে পারতি একবার। কেন এমন বোকামি করলি বোন? আমরা সবাই তোকে খুব ভালোবাসতাম। রিফাত ওর কথা একটি বারও ভাবলি না? আমরা না হয় জানতাম না, তুই জানাতে পারতি, হয়তো আপই করতো। পরিবার থেকে কিছুদিন পর ঠিক মেনে নিত সবাই। কেন করলি বোন? এখন কোথায় পাবো তোকে? হারিয়ে গিয়ে সব সমস্যার সমাধান করে দিলি। এই কেমন সমাধান? আশরাফ শিকদার সহ পুরো পরিবারের সবাই আজকাল আর তেমন বেশি কথা বলেন না প্রয়োজন ছাড়া। আর আদিল তাকে তো ঠিক মতন বাসায় পাওয়া যায় না। একদিকে ইরার এক্সাম, অন্যদিকে মাইমুনার শিকদারকে সামলানো, এই নিয়ে বেশ হিমশিম খেয়ে যায় ইরা। জুথি নিয়ম করে প্রতিদিন বিকেলে একবার করে আসে ইরার সাথে দেখা করতে। কলির মর্মান্তিক মৃত্যুতে আয়রা আসতে পারেনি, আমেরিকা চলে গিয়েছিল মায়ের সাথে। আয়রার বাবা বেশ অসুস্থ, তাকে দেখার জন্য সোনালী তালুকদার বাংলাদেশ ব্যাক করেননি, তার ব্যাক করবেন ও না। আয়রাও চলে যাবে 2 দিনের ভেতরে। সে বাংলাদেশ আসার মূলত কারণ কোম্পানির সমস্ত প্রজেক্ট আমেরিকার নিয়ে চলে যাবে। বিজনেসটা সে আমেরিকায় করবে, বাংলাদেশ না। কালকে রাতে বাংলাদেশ ফিরেছে। ফেরার পর শুধু অহনা শিকদারের সাথে হয়েছিল। বেশ রাত হওয়ায় আর মাইমুনা শিকদারের রুমে যাওয়া হয়নি এবং সকাল সকাল বেরিয়ে গেছে কোম্পানির কাজে। আসতে আসতে সেই রাত। আদিল বিকেলের দিকে বাসায় ফিরেনি, হয়তো রাতে ফিরবে। বেশ অনিয়মিত হয়ে গেছে তার খাওয়া দাওয়া, কোনো কিছু ঠিক নেই। তাকে কোনো কথা বলা যায় না, তার আগেই রেগে যায়। এই সব বিষয় নিয়ে ইরা খুবই ডিস্টার্ব। যাই হোক, ইরার ভাবনার ছেদ ঘটল আদিবের রুমে যেতেই। ইরা পর পর 2টা ডাক দিল আদিবকে। সঙ্গে সঙ্গে আদিব রুম ছেড়ে বেরিয়ে হ্যালো জি ভাবি বলে। ইরার হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আদিবের বুঝতে বাকি রইল না ইরা কোথায় যেতে চাইছে। আদিব 1 সেকেন্ড বলে নিজের রুম থেকে একটা টর্চ লাইট নিয়ে আসে। তারপর বলে, চলুন ভাবি। ইরা ওর সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করলো আদিবের পেছনে পেছনে। ক্রস মার্ক ক্রস মার্ক ক্রস মার্ক ক্রস মার্ক ক্রস মার্ক। তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। কেন এমন পাগলামি করো বলো তো? তুমি জানতে না আমি তোমায় কতটা ভালোবাসি। আর এমন পাগলামি একদম করবা না, বুঝছো? ঠিক আছে, আর করব না এমন পাগলামি। এই যে আপনি পাগলামি করছেন, এর কি হবে বলুন তো? আমি আছি তো আপনার অস্তিত্বের সাথে মিশে। আমি অপেক্ষা করছি তো আপনার জন্য। আপনি আমাকে ভালোবাসেন, আমি সেইটা জানি। তবে আপনার সিদ্ধান্ত ভুল ছিল। আমার কাছে আসতে অনেকটাই দেরি করে ফেলেছিলেন। কেন আসলেন না ঠিক সময় মতন? আমি তো অধীর আগ্রহে লাল শাড়ি পরে বসে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি আসতে দেরি করলেন, তাই আমি অভিমান করে সাদা শাড়িতে নিজেকে মুড়িয়ে নিয়েছি। আপনি তো বললেন না আমাকে সাদা শাড়িতে ঠিক কতটা সুন্দর লাগছে। রিফাত এক রাশ অভিমান নিয়ে বলল, তোমাকে একদম বাজে লাগে সাদা শাড়িতে, আর কখনো পরবা না, কথা দাও আমাকে। আমি তো আসছি তোমার কাছে, এই দেখো। আর কোনো মজা করবা না, আমি ভালোবাসি তোমাকে, তুমি হারিয়ে গেলে আমার কি হবে? রিফাতকে থামিয়ে দিয়ে কলি বলল, আমি আসবো খুব শীঘ্রই আপনাকে নিতে। আমি আপনার কবরের ডান পাশেই আছি, আপনি কিন্তু আমার বাম পাশে থাকবেন। আচ্ছা থাকবো। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? হ্যাঁ, বড্ড কষ্ট হচ্ছে। আপনাকে এমন ভাবে পাগলামি করতে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি তো একটু ঘুমাবো, আপনি সারাক্ষণ আমার কবরটাকে জড়িয়ে রাখলে আমি ঘুমাবো কিভাবে বলুন তো? ঠিক আছে, আমি আর ধরব না তোমার কবর। ওই দূরে শুয়ে থাকবো, তোমার ঘুম শেষ হলে আমাকে ডেকো কিন্তু। ঘুম রাখবো আপনাকে। আর শুনুন। ঘুম বলো। আপনি কিন্তু সুইসাইড করবেন না।
আমি আসবো আপনাকে নিতে, আপনি তখন আসবেন আমার কাছে। আর আল্লাহকে নারাজ করবেন না, অনেক দোয়া করবেন আমার জন্য। আমরা যেন প্রজন্মে একসাথে থাকতে পারি। আচ্ছা। রিফাতের ভাবনার ছেদ ঘটে আদিবের ডাকে। রিফাত কলির কবরের এক পাশে শুয়ে শুয়ে কি যেন বলছিল, হয়তো ঘুমের ঘুরে। আদিব এগিয়ে গিয়ে রিফাতকে নিয়ে আসলো করব থেকে বেশ কিছুটা দূরে। আদিব এক হাতে রিফাতকে ধরেছে তো অন্য হাতে লাইটটিকে। ইরা অনেকটাই দূরে খাবার নিয়ে অপেক্ষা করছে রিফাতের জন্য। আদিব এবং ইরা প্রায় প্রতিদিন আসে রিফাতকে খাওয়াতে। রিফাত ইরার হাতে খাবার দেখে বেশ অনেকটাই খুশি হয়ে যায়। তার অনেকটাই ক্ষুধা লেগেছিল। ইরার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে নিচেই বসে পড়ে খাওয়ার জন্য। ইরা রিফাতের দিকে তাকিয়ে অল্প হাসে আর ভাবে, কি ছিল এই মানুষটা আর কি হয়ে গেল কিছুটা সময়ের পরিবর্তনে। ইরার খুব মায়া হয় এই মানুষটার জন্য। মায়ে 3 দিনে শরীরের কি হাল, মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি অদ্ভুত এই ভালোবাসা নামক রোগ, ভালো মানুষকেও কিনা পাগল বানিয়ে ছেড়ে দেয়। রিফাত এক লোকমা ভাত মুখে দেয় তো আরেকবার দেখে কলির কবরের দিকে। যে বলল কলি ঘুমাবে, ঘুম শেষ হলে তাকে ডাকবে, তবে ডাকছে না কেন, তার কি ঘুম শেষ হয় না? রিফাত ইরার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলে, কলি আমাকে নিতে আসবে, ওর ঘুম শেষ হলে আমি ওর কাছে চলে যাব, তোমরা ভালো থেকো। চিন্তা করো না, আমার কলি ভালো আছে, আমি ওর কাছে গেলে ভালো হয়ে যাবে। তোমাদের আর কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না। রিফাতের এরূপ কথায় আদিব ইরার চোখের কোণে পানি ছলছল করে ওঠে। রিফাতের মাথা হনু ঠিক নেই, তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, কিন্তু কিভাবে? রিফাত অর্ধেকটা খাওয়া শেষ করে প্লেটটা ইরার হাতে দিয়ে দৌড়ে চলে যায় কলির কবরের পাশে। বাইরে বেশ ঠান্ডা গুটগুটে অন্ধকার। রিফাত ঠান্ডায় কাঁপছে প্রচণ্ড শীতে। তার শরীরে একটা শার্ট আর পাতলা চাদর ছাড়া কিছুই নেই। চাদর সেটাও কলির। রিফাত কবর ঘেঁষে শুতে শুতে বলল, তোমরা চলে যাও, আমার কলি এখন ঘুমাবে। ওরে ঘুমাতে দাও, যাও তোমরা যাও, বাড়ি যাও। আদিব এবং ইরা বেশ কিছু সময় নিয়ে সেই দাঁড়িয়ে রইল। রিফাতকে ছেড়ে যেতে তাদের একদমই ইচ্ছে করছে না। ইরা এক হাতে নিজের চোখের পানি মুছে নিয়ে এরপর হেঁটে চলল বাড়ির দিকে। প্রায় রাত 10টার দিকে। ইরা বেলকনির একপাশে দাঁড়িয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে আদিল এর জন্য। আদিল ঠিক মতন বাসায় ফিরে না, খাওয়া দাওয়া ঠিক মতন করেন না, অফিসে যায় না। আজকাল তার কি হয়েছে সবটাই বোঝার বাইরে। ইরা বেশ চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। সব তো ঠিকই ছিল, হঠাৎ করে কি এমন হলো যে আদিলকে পরিবর্তন হতে হলো? ইরা ভাবনার ছেদ ঘটল আয়রার ডাকে। এত রাতে আয়রা ডাকছে ভেবে কিছুটা ঘাবড়ে যায় ইরা। নিজ সংকোচ কাটিয়ে দরজা খুলে দেয়। আয়রা ভেতরে চলে আসে। ইরা বসতে বললেও আয়রা বসেন না, বরং বেলকনির এক পাশ এসে দাঁড়ায়। আর বলে, জানো ইরা? ইরা কিছুটা অবাক হয়। আয়রা হুট করে রুমে আসাকে আবার কথা বলতে দেখে। তাছাড়া আয়রা তো আমেরিকা ছিল, বাসায় ফিরল কখন? কি জানবো আপু? আয়রা অসহায় কণ্ঠে বলল, একটা সময় তোমাকে আমার বেশ বিরক্ত লাগলো। তোমাকে দেখলে অনেক রাগ হতো। তোমার সৌন্দর্যে আমি জেলাস ফিল করতাম, তোমার সৌভাগ্যকে আমি হিংসা করতাম। আজ দেখো আমি শান্ত, সব হাসি মুখে মেনে নিয়েছি। আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটিকে হারিয়ে আমি আজও শান্ত। ইরা কিছু ভেবে পায় না সে কি বলবে, তার কি বলা উচিত। সে এতটা গুরুত্ব নিয়ে আদিলকে ভালোবেসেছিল তা কখনো বোঝা যায়নি, হয়তো বুঝতে দেয়া হয়নি তাকে। কিন্তু আদিল যে বলল পরিবার থেকে বিয়ে ঠিক করা হয়েছিল, তাহলে ভালোবাসা কোথা থেকে আসে? তাহলে কি ইরা 3 পার্সন হয়ে এদের ভালোবাসার মধ্যে বাধা সৃষ্টি করছে? ইরা মনে মনে বেশ অসহায়ত্ব বোধ করল। আয়রা ইরার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তুমি যা ভাবছো ওই রকম কিছুই না। ভালোবাসাটা একতরফা ছিল। আদিল কখনো আমায় ভালোবাসেনি, ও শুধু তোমাকেই ভালোবাসেছে। শুধু ভালোবাসে এমনটা নয়, এখনো অনেক ভালোবাসে তোমাকে। তুমি অনেক ভাগ্যবতী জীবনসঙ্গী হিসাবে আদিল এর মতন একজন লাইফ পার্টনার পেরেছ। আমি অবশ্যই মন থেকে দোয়া করি তোমরা ভালো থাকো। আয়রার চোখের কোণে হাজার জলের ফোঁটা টলমল করছে। তার চোখ না চাইতেও বলে দিচ্ছে আদিলকে না পাওয়ার যন্ত্রণা ঠিক কতটা। ইরা কিছুটা সংকোচ নিয়ে বলল, আপু আমি তাহলে তোমাদের? ইরাকে থামিয়ে দিয়ে আয়রা বলে উঠল, ওই রকম কিছুই না। আদিল আমার ভাগ্য ছিল না, তাই আমি পাইনি। শুনো, না পাওয়ার যন্ত্রণা ভোলা যায়, তবে পেয়ে হারানোর যন্ত্রণা কখনো ভোলা যায় না। তাই আমি বলবো, পেয়েছ যখন তখন আগলে রাখো সারা জীবন। ইরা আয়রাকে জড়িয়ে ধরে বলল, আমি খুব করে আমার আপুকে মিস করছি। হয়তো আজ আপু বেঁচে থাকলে ঠিক তোমার মতন করে আমাকে বোঝাতো। আয়রা ও 2 হাতে জড়িয়ে নিল ইরাকে, কপালে একটা চুমু খেয়ে বলল, আজ থেকে আমাকে তোমার বড় আপু মনে করতে পারো। ইরা আয়রার কথায় টু করে কেঁদে উঠল। সত্যি তার আয়রাকে নিজের রক্তের আপন বোন বলে মনে হচ্ছে।
সময় যখন 11টার কাটায়। ঠিক তখন আদিল দুধ রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই অবাক হয়ে যায়। ইরা এবং আয়রা দুইজন পাশাপাশি বসে কফি খাচ্ছে আর গল্প করছে। আদিল হাতের কোটটা বিছানার এক পাশে রেখে ফ্রেশ হতে চলে যায়। মূলত শাওয়ার নিবে, এখন সারা ক্লান্তি ছেয়ে আছে পুরো শরীরে। ইরা বিছানা ছেড়ে কারবাট হতে আদিলের জন্য বরাদ্দকৃত গেঞ্জি ট্রাউজার বের করে রাখে। ইরার টপ করে মাথায় আসে। আদিল তো অনেক ক্লান্ত, ওর জন্য গরম গরম এক কাপ কফি করে আনা যাক। ইরা নিজের খাওয়া হেঁটু কফিটা ট্রে টেবিল এর উপর রেখে চলে যায় কিচেনে কফি করার জন্য। আয়রা এতক্ষণ চোখ মেলে পুরোটাই দেখল, কিভাবে আদিলকে সব কিছু চাওয়ার আগেই তার সামনে পৌঁছে দিচ্ছে না। আয়রা মুচকি হাসল, হয়তো ভালোবাসা এমনি হয়। এর মাঝে আদিল ওয়াশরুম থেকে বের হয়ে আসে। চোখ তাকাতাকি করেও যখন ইরাকে দেখে না পুরো রুমে, তখন ভাবে হয়তো নিচে গিয়েছে কোনো কাজে। ট্রি টেবিল এর উপর নজর পড়তেই দেখে কফি। আদিল টেবিল থেকে কফির কাপ তুলে আনে, এক চুমুক বসাতেই বুঝতে পারে এইটা ইরার কফি। ইরা কখনো গরম কফি খায় না, জিভ পুড়ে যাওয়ার ভয়। আদিল বাঁকা হাসল। আদিলকে হাসতে দেখে আয়রা বলল, বুঝলে কিভাবে এইটা ইরার কফি? আদিল কফির কাপে আরেকবার চুমুক দিতে দিতে বলল, ডিগ্রি যায় নিঃশ্বাসটাই আমার চেনা, তার খাওয়া কফি চিনতে নিশ্চয়ই আমার দিতে হবে না, তাই না? আয়রা নিঃশব্দে হাসল। এরপর বিছানা ছেড়ে উঠে আসে ঠিক আদিলের সামনে। আয়াকে এমন ভাবে কাজে আসতে দেখে আদিল নিজেকে দূরে সরিয়ে নিতে চাইলে আয়রা বলে, খুব ভালোবাসো তাই না নিজের বউকে? আদিল এক উড়ে আয়রার সব প্রশ্নের জবাব দিয়ে দেয়, ভালোবাসি, নিজের বউকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। আয়রা আশ্বাস করতে থাকলো, এই ভালোবাসাটা তো তার পাওয়ার কথা ছিল, তাহলে অন্য কেউ কিভাবে পেয়ে গেল? আয়রা আদিল এর চোখের দিকে তাকিয়ে বলল, কখনো আমাকে ভালোবাসনি তাই না? কখনো ভালোবাসানি তোমাকে, আমি কখনো ওই নজরে দেখিনি। আমরা শুধু ভালো বন্ধু ছিলাম। আমি তো ভালোবাসতাম তোমাকে, এখনো ভালোবাসি। যদি কখনো কোনো দিন মনে হয় আমাকে তোমার প্রয়োজন, তাহলে অবশ্যই বলতে ভুলো না। ওকে, আমি চলে যাচ্ছি অনেক দূরে, ঠিক তত দূরে যতদূর গেলে তোমার আমার আর দেখা হবে না। ভালোবাসা রেখে গেলাম। আমাকে কেন বলছো এসব? কারণ আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে চাইতাম, তোমাকে পাওয়ার জন্য এসেছিলাম। আমি শূন্য হাতে যেমন এসেছিলাম ঠিক তেমনি শূন্য হাতে আবার চলেও যাচ্ছি। আমার ভালোবাসা সঠিক ছিল, তবে ভালোবাসার পুরুষটি নয়। আয়রা অসহায় দৃষ্টিতে তাকিয়ে একবার বলল, একবার জড়িয়ে ধরবে, অনন্ত আমার জন্য মিথ্যা করে হলেও একবার বুকে টেনে নিবে। আদিল বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। আয়রার এমন পাগলামো মোটেও ভালো লাগছে না তার। এই মুহূর্তে ইরার রুমে আসলে আরো হাজারটা সমস্যা। তাছাড়া আদিল তো কখনো ভালোবাসেননি আয়রাকে, বরং ভালো বন্ধু মনে করত। আদিল আয়রার সামনে থেকে সরে যায়। আয়রার বুঝতে বাকি রইল না, আদিল মিথ্যা করে হলেও তাকে বুকে টেনে নিবে না। আয়রা চোখের কোণে পানি ছলছল করে উঠল। সে 1 মিনিটও দাঁড়ালো না, বরং দুধ রুম থেকে বেরিয়ে গেল। প্রায় মিনিট 5 পর ইরা কফি নিয়ে রুমে প্রবেশ করে। এদিক সেদিকে তাকাতাকি করে ও যখন আয়রাকে দেখতে পায় না, তখন ভাবে হয়তো চলে গেছে নিজের রুমে। আদিল ইরার দিকে তাকিয়ে মেজাজ চাচিয়ে উঠল, কোথায় গিয়েছিলে? ইরা স্বাভাবিকভাবে ওর করল, আপনার জন্য কফি আনতে নিচে গিয়েছিলাম। আদিল আর চোখে তাকিয়ে ফের গম্ভীর গলায় বলে, 1 কাপ কফি বানাতে 15 মিনিট সময় লাগে। ইরা মাথা নত করে ফেলল, আমি তো ব্ল্যাক কফি বানাতে জানি না, পাশের রুম থেকে একজন সার্ভেন্টকে ঘুম থেকে তুলে তারপর বানিয়ে নিয়ে এসেছি। আমি বুঝতে পারিনি এত লেট হবে। আদিল ইরার হাত থেকে কফির কাপটা নিয়ে ইরাকে উদ্দেশ্য করে বলল, যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ইরা মুহূর্তেই রাগে কটমট করে উঠল। হেকে তো বাড়িতে এসেছে 11টায়, তারপর আবার কতগুলা জারি দিল, ঠিক মতন কথাটাও বলল না, আর এখন কিনা ঘুমাতে বলছে। কত কষ্ট করে কফি করে নিয়ে হেলো, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। ইরা রাগটাকে কোনো রকম সামলে নিয়ে বলল, আপনি ঘুমাবেন না? আদিল সোফার একপাশে ল্যাপটপ হাতে নিয়ে বসতে বসতে বলল, লেট হবে, তুমি শুয়ে পড়ো। আদিল কথা শেষ করে আবার অমনোযোগ দিল নিজের কাজের দিকে। অন্যদিকে ইরা গাল ফুলিয়ে শুয়ে পড়ল বিছানায়। সে এখন পুরনো হয়ে গেছে, তাই তার কদর নেই, আগের মতন ভালোটাও বাঁচে না। পুরুষ মানুষ বিয়ের আগে এক রূপ দেখায়, তো বিয়ের পর আরেকটা। আয়রা নিজের জামাকাপড় গুছিয়ে রাখছে, কালকে চলে যাবে সে অফিস থেকে আসার পর। বাসার সবার সাথে যাওয়ার বিষয় নিয়ে কথা বলেছে। বাবার অসুস্থতার জন্য চলে যেতেই হবে। তাছাড়া এদেশে আপন বলতে তো আর কেউ নেই যে তার সাথে থাকবে, কোম্পানি সামলাবে, তাই বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। আয়রার বেশ মায়া হয় ইরার জন্য, তবে আদিলকে নিজের করে নিয়েছে এর জন্য খারাপও লাগে। আয়রা ছোট করে একটা মেসেজ পাঠায় আদিলের নাম্বারে, এক বুক হতাশা না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে।
সব ভালোবাসা সফল হয় না, এবং সব ভালোবাসা পাওয়াও যায় না। কিছু ভালোবাসা হয়তো দূর থেকে উপভোগ করতে হয়। আমার কাছে ভালোবাসা মানে তোমাকে ভালো রাখা, তোমার ভালো থাকা। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকতে পারবো। ভালোবাসলেই যে তোমাকে পেতে হবে এমনটা কিন্তু নয়। থাক না কিছু অপূর্ণতা। ভালোবাসি, ভালোবেসে যাব। ভালোবাসা দূর থেকেই সুন্দর, তাই আমিও 1000 মাইল দূর থেকে তোমায় ভালোবাসবো। ভুলো না আমায়। কলির লেখা চিঠিটা আদিস শিকদার বেশ কয়েকবার পড়েছেন। যখন তার মন খারাপ হয় তখনই পড়েন। বারবার নিজেকে মেয়ের খুনি বলে মনে করেন। মাইমুনা শিকদার ওনার সাথে কথাটাও ঠিক মতন বলেন না। আদিস শিকদার চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। প্রিয় বাবা, তুমি সত্যি আমার প্রিয় বাবা ছিলে। আমি সত্যিই জানি না তুমি কখন যে এই প্রিয় থেকে অপ্রিয় হয়ে গেছো। তুমি বলতে না আমি তোমার রাজকন্যা। তাহলে কিভাবে নিজের জিদের কাছে নিজের মেয়েকে ঠেলে দিলে? আমার কষ্ট হাহাকারটা কি তুমি দেখনি? বাবারা নাকি সব থেকে প্রিয় হয়, মেয়েদের আপন হয়, কিন্তু আমার খেয়ে হলো না। তোমার সম্মান বাঁচাতে গিয়ে আমি হারিয়ে গেলাম। আমার ভালোবাসা আমাকে দূরে ঠেলে দিল। কি নির্মম মৃত্যু আমার। আমি তো তোমাদের সাথে বাঁচতে চেয়েছিলাম, আমার বেঁচে থাকাটা হলো না। আমি সেই ছোট কলি হারিয়ে যাচ্ছি অনেক দূরে। তোমাদের মার বেড়াজাল কাটিয়ে আমার মৃত্যুর জন্য কেউ দায় নয়। আমি সেই ইচ্ছায় মৃত্যু বরণ করলাম। রিফাতকে আঘাত করো না, আমার মৃত্যুর সংবাদে সে নিশ্চয় ছুটে আসবে। তাকে নিজের ছেলের মতন আগলে রেখে ঠিক বড় ভাইয়াকে যেমন করে রাখতে। ওই যে দেখছ না আকাশে ছোট্ট ছোট্ট তারারা থাকে, তার মাঝে আমিও থাকব। দেখব তোমাদের। আমার রিফাতকে কষ্ট দিও না। আমার আর সংসার করা হলো না। তুমি কেন আমাকে বুঝলে না আব্বু? তোমাদের ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয়েছে আমার। তোমার একমায় আদরের রাজকন্যা কলি। আদিস শিকদার চিঠি বুকে নিয়ে ছড়ো করে কেঁদে উঠলেন। মেয়ের অকাল মৃত্যুতে তিনি ঠিক কতটা ব্যথিত স্বয়ং আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। মেয়ের লাশের খাটিয়া টানতে একজন বাবার ঠিক কতটা কষ্ট হয় আল্লাহ পাক জানেন। আদিস শিকদার কাঁদতে কাঁদতে বললেন, মাফ করে দিস মা এই অদম বাপটাকে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 15টি দিন। সবার নির্ভরতা ছাড়িয়ে আজ পথ সেই দিকও। কিছু বাস্তব সত্যকে যেন না চাইতেও মেনে নিতে হয়। কলির অকাল মৃত্যু রিফাতের ভারসাম্য হারিয়ে ফেলা সবটাই বেশ দুঃখজনক। কলির মৃত্যুর প্রায় 20 দিন হতে চলল। অন্যদিকে ইলার ইন্টার ফাইনাল এক্সাম চলছে, সে পরীক্ষা নিয়ে বেশ ব্যস্ত। আদিব নিজের চেম্বার সহ করা ভাবের রোগীর দেখাশোনা করে। আশরাফ শিকদার আজকাল খুব বেশি বের হন না বাসা থেকে প্রয়োজন ছাড়া। আদিল কলির মৃত্যুর পর থেকে বেশ অস্বাভাবিক হয়ে গেছে। না ইরাকে সময় দেয়, আর না ঠিকভাবে কথা বলে। ইরা খুবই চিন্তিত আদিলের এই বিষয়গুলো নিয়ে। পরীক্ষা শেষ করে ইরা এবং জুথি বের হয়েছে বেশ অনেকক্ষণ। ইরার মুড একদম ভালো নেই, সে খুবই চিন্তিত আদিলকে নিয়ে। জুথির সাথে কখনো ডিটেইলসে এসব কিছু শেয়ার করেনি। জুথি অনেকবার ইরার মন খারাপের কথা জিজ্ঞেস করলে এড়িয়ে গেছে ইরা বারবার বিষয়টি নিজেদের প্যাশনাল ভেবে। কিন্তু আদিলের ব্যবহার দেখে মনে হচ্ছে না সবকিছু প্যাশনাল রাখা ঠিক হবে। তাই ইরা জুথিকে আদিলের বিষয়ে সবটা জানায় এবং কঠোরভাবে নিষেধ করে ঈশানকে কোনো কিছু না জানাতে। আদিল ঈশান দুইজন খুব ভালো বন্ধু। ঈশান কোনো কিছুর আন্দাজ করলে ও সেটা আদিলের সাথে নিশ্চয় শেয়ার করবে, কিন্তু ইরা এইটা মোটেও চাচ্ছে না। সবকিছু লুকিয়ে আদিলের বিষয় জানতে আগ্রহী। ইরাকে উদ্দেশ্য করে একজন যুবক লম্বা সালাম দিয়ে বললেন, ধন্যবাদ ম্যাডাম, আমাকে সাহায্য করার জন্য। ইরা অল্প হেসে আব্দুল মামুনের সালামের ওর ফিরিয়ে বিনয়ের সাথে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এইখানে কেন? আমি তো আপনাকে বলেছিলাম গ্রামে চলে যেতে। আব্দুল মামুন নিঃশব্দে হাসলেন এবং বললেন, কি আশ্চর্য তাই না? স্বামী থানার ভেতরে ঢুকিয়ে দেয় এবং ওয়াইফ ছাড়িয়ে নিয়ে আসে। হা হা। ইরা কপাল কুঁচকে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলে, আমি আপনাকে থানা থেকে বের না করলে কারোর সাহস ছিল না আপনাকে বের করে আনবে থানা থেকে। আমি জানতাম আপনি কোনো ভুল করেননি, আপনাকে ফাঁসানো হয়েছে। তাই আমি চাইবো অনেক দূরে চলে যান। ঠিক আদিল শিকদারের দৈর্ঘ্য সীমানার বাইরে। এতে আপনার ভালো হবে বলে আমি মনে করি। আর যদি আপনি ভেবে থাকেন আদিল শিকদারের পেছনে পড়ে থাকবেন, প্রতিশোধ নিবেন, তাহলে জেনে রাখুন আপনার মৃত্যু নিশ্চিত। আব্দুল মামুন বেশ কিছুটা অবাক হয়। ইরাকে এইভাবে কথা বলতে দেখে আগে কখনো ইরা এইভাবে কথা বলেনি, বরং অধিক সম্মানের সাথে কথা বলেছে। আব্দুল মামুন গম্ভীর গলায় বললেন, এই না হলে আদিল শিকদারের বউ। যাই হোক, অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আসি ম্যাডাম। আব্দুল মামুন নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করে চলে গেলেন। আব্দুল মামুনের মতন জুথিও বেশ অবাক হয়েছিল। ইরাকে এমন ভাবে কথা বলতে দেখে জুথি ইরার বাহু চেপে শক্ত গলায় বলল,
খুব প্রয়োজন ছিল ওনার সাথে এমন ব্যবহার করার। উনি আইনের লোক, সম্মানটা ওনার প্রাপ্ত ছিল, তাই নয় কি? ইরা দীর্ঘশ্বাস টেনে বলল, আমি জানি। আমি শুধু ওনাকে না, প্রতিটা আইনের লোককেই সম্মান করি। আমার মনে হলো আমার সম্মানের থেকে ওনার বেঁচে থাকাটা বেশি প্রয়োজন, তাই আমি বাজে ব্যবহারটা করলাম। জুথি অবাক হয়ে বলল, মানে? মানে এইটাই, আমি ওনার সাথে খারাপ ব্যবহারটা না করলে উনি আবার জয়েন করতো এই এলাকায় এবং আদিলকে ফলো করার চেষ্টা করত। আদিল সম্পর্কে তেমন কোনো কিছুই পেত না, পেত শুধু নির্মম মৃত্যু। ওনার ট্রান্সফার করে দেয়া হয়েছে, উনি অন্য যে কোনো জায়গায় আবার জয়েন করতে পারবেন। ইরার কথা শুনে জুথির মুখে হাসি ফুটে উঠল। ইরা হাত ছেড়ে সামনের দিকে চলতে চলতে বলল, অনেক চালাক হয়ে গেছিস। যাই হোক, আব্দুল মামুন ছেলেটা কিন্তু সেই। ইরা রাগে কটমট করে উঠল, কান মুলে দিয়ে বলল, আমার ভাইয়ের বউ হয়ে পর পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না তাই না? দাঁড়া, ভাইয়াকে বলছি। কামাল সাহেব এবং ওনার ছেলে হাজির হয়েছেন শিকদার বাড়িতে। হঠাৎ ওনাদের উপস্থিতি মোটেও ভালো ঠেকেছে না সবার কাছে। আশরাফ শিকদার ওনাদেরকে নিয়ে বসেছেন ড্রয়িং রুমে। কামরুল সাহেবের চোখে মুখে দুশ্চিন্তার ভাঁজ। দেখে মনে হচ্ছে বিগত কিছু সময়ে তিনি ভীষণ চিন্তিত এবং রাতে হয়তো ঘুমান না ঠিক মতন। ওনাদেরকে বাড়িতে আসতে দেখে অহনা শিকদার সার্ভেন্ট দিয়ে নাস্তা পাঠিয়ে দিয়েছেন। কামাল সাহেবকে এমন ডিস্টার্ব দেখে আশরাফ শিকদার বললেন, আপনি ঠিক আছেন? না মানে, কোনো সমস্যা হয়েছে কি? কামাল সাহেব অসহায় কণ্ঠে বললেন, আদিবকে প্লিজ একবার ডাকুন। আশরাফ শিকদার আর কথা না বাড়িয়ে আদিবকে ডাকলেন। দুপুরে আদিব প্রায় প্রতিদিন আসে খাবার খাওয়ার জন্য। বাইরের খাবার একদম পছন্দ না আদিবের। আদিব কেবল গোছল শেষ করে নিচে আসছিল খাবার খেতে, ঠিক তখন কামাল সাহেবকে দেখে কিছুটা অবাক হয়। আদিব সামনে এগিয়ে সালাম দিয়ে এরপর পাশের সোফায় গিয়ে বসল। রিমঝিমের বড় ভাইমু লিওম আদিবের কাছে বেশ কিছুটা আবদার করে বলল, ভাই তোমরা বড়লোক মানুষ, তোমাদের তুলনায় আমরা অতি সামান্য, বরং পিঁপড়া সমতুল্য, তোমাদের সাথে আমরা কখনোই পেরে উঠব না। লিওমের এমন কথা বেশ বিরক্ত আশরাফ শিকদার এবং আদিব। হঠাৎ এসব কেন বলছে? তাদের আর্থিক অবস্থা কেমন, তারা কেমন পরিবারের, এসব তো ম্যাটার করছে না, যেখানে আংটি পরানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আদিব কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, ভাইয়া আপনার মাথা ঠিক আছে, ঠিক বলছেন, এসব উল্টাপাল্টা। আমরা কখনো আপনাদেরকে ওই রকম নজরে দেখিনি। লিওম মুহূর্তেই মেজাজ যাচিয়ে বলে উঠল, তাহলে আমার বোনকে কোথায় লুকিয়ে রেখছো বলো? আমরা তোমার কাছে বোন বিয়ে দিব না, আমরা শহর ছেড়ে গ্রামে চলে যাব। আদিব সহ আশরাফ শিকদার বসা থেকে উঠে দাঁড়ালেন। তারা শুধু অবাক নয়, বরং তাদের মনে হচ্ছে কিছু একটা ধ্বংস হয়ে যাচ্ছে। আদিব রাগে রিরিরি করে বলে উঠল, পাগল হয়ে গেছেন? রিমঝিম তো ওর নানুর বাসায়, ওর ফোনটাও বন্ধ। আমি ভাবতেছি হয়তো চার্জ শেষ, নয়তো বেজি ফ্রি হলে কল দিবে। লিওমকে থামিয়ে দিয়ে কামাল সাহেব বললেন, রিমঝিম বলেছিল ওর নানুর বাসায় যাবে, তখন আমি বলেছিলাম পৌঁছে দেয়, ও নিষেধ করলো, বলল যে তুমি যাবে ওর সাথে। আমি যেতে চেয়েছিলাম, তবে আমার ইমার্জেন্সি একটা পেশেন্ট এসেছিল বলে আমার আর যাওয়া হয়নি, বরং রিমঝিমকে বলেছিলাম আপনার সাথে বা ভাইয়ের সাথে যাওয়ার জন্য। কি বলছো এসব? রিমঝিম তোমার কাছে নেই। আদিব মুহূর্তেই রেগে উঠল, দাঁতের দাঁত পিছে রেডি করে বলল, পাগল আপনারা? আপনাদের মনে হচ্ছে এই রকম সিরিয়াস বিষয় নিয়ে আমি ফাজলামো করব? রিমঝিম বাড়িতে নাই, আপনারা সেই খবর আমাকে 24 ঘন্টা পর দিচ্ছেন। কেমন ফ্যামিলির লোক আপনারা? লিওম অসহায় কণ্ঠে বলল, আমরা তো ভেবেছিলাম হয়তো তোমার সাথে এই বাড়িতে এসেছে। ও তো মাঝে মাঝেই আসে কলির কবর দেখতে বরাবরের মতন, তাই আমরা ভেবে। আদিব হুঙ্কার দিয়ে বলে উঠল, কিং ইউর ভাবনা। রিমঝিম কই ওয়ে আমার, এখনই চাই, ইমিডিয়েটলি, কোথায় পাবেন জানি না। আমার রিমঝিমের কিছু হইলে আমি দেখে নিব আপনাদের। মাইন্ড ডিট। আদিব রাগে রিরি করে দাঁতের দাঁত পিছে বেরিয়ে গেল বাড়ি থেকে। অন্যদিকে অসহায় কামাল সাহেব ফ্লোরে বসে পড়লেন, কান্না করতে লাগলেন মেয়েকে হারিয়ে। আশরাফ শিকদার সান্ত্বনা দেয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগলেন। কামাল সাহেবকে লিওম ফ্লোর হতে তুলে বেশ অভিমান নিয়ে বেরিয়ে যায় শিকদার মহল থেকে। পুরো শিকদার পরিবারের সবাই চিন্তিত রিমঝিমকে নিয়ে, এবং সে কোথায় যেতে পারে।
ঈশান ইরা এবং জ্যোতিকে নিয়ে বাড়ি ফিরছে। প্রথমে ইরাকে শিকদার মহলে ছেড়ে তারপর জ্যোতিকে নিয়ে নিজেদের বাড়ি চলে যাবে। ঈশান গাড়ি চালাতে চালাতে ইরা এবং জ্যোতিকে উদ্দেশ্য করে বলল, পরীক্ষা কেমন হচ্ছে? ইরা এবং জ্যোতি একে অপরের দিকে তাকাতাকি করে কিছু সময়, তারপর দুইজন একসাথে বলে উঠল, ভালোই, তবে বাকিটা আল্লাহ ভরসা। ঈশান কপাল কুঁচকে ফেলল, কিছুটা গম্ভীর গলায় শুধরাল, পরীক্ষা খাতায় না লিখে শুধু আল্লাহ ভরসা বললেই তোমরা পাশ হয়ে যাবে। জ্যোতি রাগী কণ্ঠে বলল, আপনি একটু বেশি বুঝেন, আগে তো রেজাল্ট দেখেন, তারপর বলিয়েন। আমরা ঠিক পাশ হয়ে যাব। ওহো, শুধুই পাশ? ভালো রেজাল্ট করার কোনো ইচ্ছে নেই তাই না? পরেরটা পরে দেখা যাবে, চলুন তো। ঈশান কপাল হাত গুজে গাড়ি চালাতে লাগলো, কাকে বিয়ে করে নিয়ে এসেছে, শুধু পাশ করলেই হয়ে গেল। ছি, কি চিন্তা ভাবনা! এদের পড়াশোনা করিয়ে আর নাক ডুবানো যাবে না। প্রায় ২৩ মিনিট পর পৌঁছে গেল শিকদার মহলে। ইরা গাড়ি ছেড়ে নেমে বেরিয়ে গেল বাড়ির দিকে, ঈশান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নিজের বাড়ির দিকে। ইরা বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখে ড্রয়িং রুমে সবাই একসাথে বসে আছে, একসাথে জড়সড় হয়ে। ইরা হাতের কাগজপত্র টেবিলের উপর রেখে আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে আব্বু? আশরাফ শিকদারকে দেখেও বেশ চিন্তিত লাগছে, হয়তো কোনো কিছু নিয়ে টেনশন করছেন। আশরাফ শিকদার গলার স্বর কিছুটা নামিয়ে বললেন, রিমঝিমের বাবা এসেছিল, রিমঝিমকে নাকি গত ২৪ ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না। ইরা বেশ অবাক হয়ে যায়, রিমঝিম কোথায় যাব একা একা? ইরা আশেপাশে আদিবকে খুঁজতে লাগলো, কি আশ্চর্য, আদিব নেই। ইরা বলল, কোথাও যাওয়ার জন্য বের হয়েছিল কি? রিমঝিমের নানুর বাসায় যাওয়ার কথা ছিল, আদিব নাকি দিয়ে আসবে রিমঝিমকে, কিন্তু ব্যস্ততার জন্য আদিব যেতে পারেনি। এই দিকে রিমঝিমের পরিবার ভেবেছিল নানুর বাড়ি চলে গেছে, তো অন্যদিকে রিমঝিমের নানুর পরিবার ভেবেছিল হয়তো আজকে রিমঝিম আসবে না। এইভাবে চলতে থাকে একদিন। তারপর খোঁজ করে যখন রিমঝিমকে পায় না তখন আদিবের সাথে যোগাযোগ করতে এসেছিল। এদিকে আদিব ও রিমঝিমের কোনো খোঁজ খবর জানে না। ইরার কাছে এখন সবটাই পরিষ্কার, জলশান্ত একটা মানুষ কোথায় যেতে পারে? ইরা আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বললেন, আব্বু, আপনি সোশ্যাল মিডিয়া পত্রিকা যা আছে সবকিছুর মধ্যে হারানোর বিজ্ঞপ্তি প্রচার করে দেন। সেই সাথে যারা সন্ধান দিতে পারবে তাকে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। আশরাফ শিকদার বিষয়টা বুঝলেন এবং বললেন, তোমার আইডিয়া খারাপ নয়, তবে আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নিজের একটা সম্মান আছে। সেই সম্মান বাইরে প্রকাশ করা বোকামি, সবার হাসির পায় হয়ে যাব। আমরা কিনা একটা মেয়েকে সেভ করতে পারছি না, সেইখানে বাবা ছেলের রাজনীতিতে লোকে আঙ্গুল তুলবে আমাদের দিকে। ইরা বেশ বিরক্তি প্রকাশ করে বলল, আমার মনে হয় সম্মানের আগে মেয়েটির জীবন বাঁচানো ফরজ হবে আমাদের জন্য। তাই প্লিজ অতি দ্রুত সব কিছুর ব্যবস্থা করুন। আশরাফ শিকদার সম্মতি জানান, এখন এইটাই সব থেকে হবে। এর মাঝে আদিব বাসায় প্রবেশ করে, সারা মুখে ক্লান্তির ছাপ। অহনা শিকদার ছুটে যান ছেলের কাছে। আদিব কোনো রকম বাড়িতে প্রবেশ করে হুমি খেয়ে বসে পড়ে ফ্লোরে। অহনা শিকদার দৌড়ে গিয়ে ছাপতে ধরেন ছেলেকে। আদিব ঝোড়োঝোড়ো করে কেঁদে উঠল, ক্লান্ত শরীরটা নিয়ে বসে পড়েছে। পুরো পরিবারের সবাই তাকিয়ে আছে আদিবের দিকে, তাকে কি সান্ত্বনা দিবে তারা বুঝে উঠতে পারছেন না। তবে আশরাফ শিকদার বললেন, প্লিজ বয়, আমাকে কিছু মিনিট সময় দাও, আমি মেয়েটিকে ফিরিয়ে আনার সম্পূর্ণ চেষ্টা করব। আদিব টু করে কেঁদে উঠল এবং বলল, সবাই বেঈমান, কেন বেঈমানি করলি আমার সাথে? আমি তো তোকে ভালোবেসেছিলাম, প্লিজ ড্যাড, মেয়েটিকে এনে দাও। অহনা শিকদার ঝাপটে ধরলেন ছেলেকে মানানোর জন্য বললেন, বাবা তুমি একটু শান্ত হয়, সব জায়গায় খোঁজ লাগানো হচ্ছে, কিছু সময়ের ব্যাপার। না মামু, ও আর আসবে না, ও যেন কোথায় চলে গেছে, বেইমানি করলো আমার সাথে। আদিব বলতে বলতে আরো জোরে কেঁদে উঠল। এরপর আদিব এক ছুটে রুমে চলে গেল। অন্যদিকে আশরাফ শিকদার জরুরিভাবে ঘোষণা করে দিলেন, সেই সাথে মেয়েটির ছবিও। সন্ধান দিতে পারলে নগদ ৫ লাখ টাকা পুরস্কার। দুপুর ঘরিয়ে বিকেল কেটে গেছে প্রায় কয়েক ঘন্টা, এর মাঝে রিমঝিমের কোনো খবর পাওয়া যায়নি। আদিব সেই যে বের হয়েছে বাসা থেকে আর আসেনি। সে এখন মূলত রিমঝিমের বন্ধু মহল থেকে শুরু করে আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে রিমঝিমের খবর নিয়ে আসবে। এমনও হতে পারে রিমঝিম আদিবের সাথে লুকোচুরি খেলছে। তাই আদিব কোথা দ্বিধা ছাড়াই পাগলের মতন হন্য হয়ে খুঁজছে রিমঝিমকে। তাকে পেতে তো হবেই, তাতে দিন থেকে রাত হোক বা রাত থেকে দিন হোক। সেই সাথে কামাল সাহেব এবং ওনার ছেলে পরিবার সহ আত্মীয় স্বজনরা খুঁজছেন রিমঝিমকে। কোথায় যেতে পারে মেয়েটা? রিমঝিমকে পাওয়া যাচ্ছে না। তার কিছুক্ষণ পর থেকে রিমঝিমের মা জ্ঞান হারিয়ে শয্যাশয়ে।
আশরাফ শিকদার চারপাশে পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাইকে রিমঝিম খোঁজার কাজে লাগিয়ে দিয়েছেন। পুরো শহর জুড়ে খোঁজাখুঁজির ধুম পড়ে গেছে। মেয়েটিকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। সবার চোখে মুখে হতাশা, মেয়েটিকে না পাওয়ার ব্যর্থতা। অহনা শিকদার বেশ চিন্তিত নিজের ছেলেকে নিয়ে। আদিবকে কতবার কল করা হয়েছে তা ঠিক নেই, আদিব কোনোভাবে কল তুলছে না। শান্ত ছেলেটা কেমন বদমেজাজি হয়ে উঠল। অন্যদিকে ইরার কালকে আরেকটা এক্সাম আছে, সে আপাতত পড়াশোনা করার ব্যর্থ চেষ্টা করছে। কোনোভাবেই যেন পড়ার দিকে মনোযোগ দিতে পারছে না। তখন থেকে শুধু রিমঝিমের কথাই ভাবছে। তাছাড়া আজকের শরীরটাও বেশ খারাপ করছে, মাথা ব্যথা, সেই সাথে অল্প অল্প বমি তো আছেই। ইরা পড়ছে ভেবে অহনা শিকদার এক গ্লাস গরম দুধ নিয়ে আসেন ইরার জন্য। আজকাল কেউ মেয়েটার ঠিকভাবে খেয়াল রাখতে পারেন না। অহনা শিকদার ইরাকে দুধটা খাইয়ে দিলে গেলে ইরা গড়গড় করে বমি করে দেয়। সেই সাথে মাথা ব্যথা। অহনা শিকদার দ্রুত দরে ইরাকে বিছানায় নিয়ে শুয়ে দেন। অহনা শিকদার কিছুটা রেগে গিয়ে বললেন, কি খেয়েছিলে উল্টাপাল্টা, এমন যে বমি করছো? ইরা ভাবল সে তো তেমন কিছু খায়নি, শুধু আজকাল খাবারটাই ঠিক মতন খেতে পারে না, গন্ধ লাগে। খাবার দেখলেই বমি আসে, তার মধ্যে এই দুধটাও। ছাকি বাজে গন্ধ। ইরা স্বাভাবিকভাবে বলল, আমি কিছু খাইনি আম্মু, এই দুধটাই বাজে গন্ধ আসে। ওয়াক! অহনা শিকদার গম্ভীর গলায় বললেন, আর কি কি গন্ধ আসে? ইরা ভাবতে শুরু করলো, তারপর এক এক করে বলল, ভাত, সবজি, মাছ, মাংস, দুধ, মানে সবকিছুই মোটামুটি গন্ধ লাগে। কিন্তু এই দুধটা বেশি গন্ধ। অহনা শিকদার ইরার ব্যাখ্যা অনুযায়ী অনেক কিছুর আন্দাজ করতে পারলেও তা প্রকাশ করলেন না, বরং নিজের রুমে চলে গেলেন। ইরা একদম বুঝল না কি হলো এমন। আম্মু চলে গেল কেন? আমি কি ভুল কিছু বললাম? আম্মু কি হাত হলো? প্রায় ঘন্টা খানেক পর অহনা শিকদার একটা প্যাকেট থেকে প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ ইরার হাতে ধরিয়ে দিয়ে বলল, টেস্ট করো, আই অ্যাম সিউর পজিটিভ আসবে। তাছাড়া তুমি আগে নিজে সিউর হও, তারপর আমাকে জানিও। ইরা অবাক হয়ে যায়, অহনা শিকদারের এমন কাজ দেখে সে কিভাবে এত তাড়াতাড়ি প্রেগন্যান্স হবে। আল্লাহ, আমি কিছুই বুঝতে পারছি না। অহনা শিকদার ইরার মাথায় হাত রেখে বললেন, চিন্তা করো না, দুঃখের পরই সুখ আসে। আমাদের এত কষ্টের মাঝে হয়তো এক চিলতে খুশির আলো হয়ে আসবে তোমার সন্তান। দোয়া করি মা যেন সুসংবাদটা আমরা পাই। ইরা মনে মনে হাসল, সে কখনো এত তাড়াতাড়ি প্রেগন্যান্স হবে না। আম্মু শুধু শুধু এত খুশি হচ্ছে। টিং টিং আওয়াজে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে মধ্যের রাতের আবির্ভাবের উপমা। রাত প্রায় 12টার কাঁটায়, চারদিকে অন্ধকার, শুনশান নীরবতা ভয় চলছে। ইরা বিছানার এক পাশে কাচুমাচু হয়ে শুয়ে আছে। কিছু সময় আদিলের অপেক্ষা করলেও শরীরের ক্লান্তির জন্য আর বেশি অপেক্ষা করতে পারেনি, বরং ঘুমিয়ে গেছে অতল গহীনে। বরাবরের মতন আদিল আজকেও বেশ পরে এসেছে বাড়িতে, যার কারণে জাগ্রত আদিলের সাথে দেখা হলো না ইরার। আদিল রুমে এসে বেশ সময় নিয়ে শাওয়ার নিল। প্রতিদিন সে ডিনার বাইরের থেকে করে আসে, তাই ইরা এখন আর রুমে কোনো খাবার আনে না আদিলের জন্য। আদিল শাওয়ার শেষ করে কিছু সময় নিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো, হয়তো কাউকে টেক্সট পাঠাচ্ছে। আদিল এইভাবে বেশ কিছু সময় নিয়ে নিজের কাজ শেষ করলো, তারপর বিছানার এক পাশে শুয়ে পড়ল। আদিল হাত মেলতেই দেখে ইরা বেশ দূরে, তাই আদিল ইরার কোমর টেনে নিজের বুকের কাছে ঠেকায় ইরার মাথা। কপালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, সরি বউ, এত বেশি ব্যস্ততার জন্য ঠিকভাবে কথাটাও বলতে পারছি না, আর না সময় দিতে পারছি। আমি সত্যি সরি বউ, আমি বড্ড ভালোবাসি তোমাকে। আদিলের চোখ যেন মুহূর্তেই ভিজে উঠল, ছলছল নয়নে কিছু সময় তাকিয়ে রইল ইরার দিকে। এইভাবে কেটে গেল কিছু সময়। আদিল কেবল অল্প ঘুম আসছিল, ঠিক তখন ইরা বলে উঠল, আমি না আপনাকেও ভালোবাসি। জানেন, আমি না অনেক অসুস্থ, মাথা ব্যথা করে, বমি পাই, গন্ধ আসে, আপনার থেকেও আসছে, দূরে যান। কি? আদিল রেগে উঠল, তার শরীর থেকে গন্ধ কোথা থেকে আসে? সে কেবল শাওয়ার নিয়ে আসলো, গন্ধ কোথা থেকে? আদিল ইরার গাল চেপে ধরে বলল, এই কি বললা? এইভাবে আদিল ডাকলো ইরাকে বেশ কয়েকবার। ইরা সে তো গভীর ঘুমে আচ্ছন্ন, হয়তো ঘুমের মাঝে বলে উঠেছে। আদিল কয়েকবার ডাকার পর ও যখন ইরা শুনেন না, তখন আদিল ভাবল, অতিরিক্ত ঘুমের ফলে হয়তো বলছে এসব। আদিল ইরাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। রানিং।